السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم إن من البيان لسحر أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, যুক্তির আলাপ উদ্ভাসিত দুই দলের তার্কিক বন্ধুগণ, উপস্থিত আমার সামনে শ্রোতাবৃন্দ, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারক। আজকে এই বিতর্ক সভার মূল প্রতিপত্ত বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে আদর্শ সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসায় কার্যকর ভূমিকা পালন করছে। এই উপস্থিতি, একটি আদর্শ সমাজ গঠনের স্বপ্ন আমরা সবাই দেখি। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা সর্বোত্তম জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। অর্থাৎ
তোমরাই সর্বোত্তম জাতি, যাদের মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। সম্মানিত উপস্থিতি, এই যে সমাজ সংস্কার এবং সৎ কাজের আদেশের কথা বলা হয়েছে, এর জন্য প্রয়োজন সঠিক জ্ঞান ও নৈতিক শিক্ষা। আজকের বিতর্কের মূল কেন্দ্রবিন্দু হল এই পবিত্র দায়িত্ব পালনে কওমি মাদ্রাসা, কওমি শিক্ষা ব্যবস্থা কতটা কার্যকরী ভূমিকা পালন করছে, এই বিষয়টি তুলে ধরা। যারা পক্ষান্তরে অবস্থান করছে তাদের কর্তব্য, তাদের দায়িত্ব হবে কওমি মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে ইলমি ওহীর মশাল দাঁড়িয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ওলামা ইকরাম হলেন নবীগণের ওয়ারিস। সমাজে রন্ধে রন্ধে যখন নৈতিক অবক্ষয় দেখা দেয়, তখন এই ওলামা ইকরাম এবং মাদ্রাসাগুলো সাধারণ মানুষকে আধ্যাত্মিক ও চারিত্রিক দিশা প্রদান করে। পক্ষে দলের বন্ধুরা আজকে প্রমাণ করবেন এই শেকড় সন্ধানী শিক্ষা ব্যবস্থায় সমাজ পরিবর্তনের জন্য, একটি আদর্শ সমাজ গঠনের জন্যই মূল ভূমিকা পালন করছে এই বিষয়টি। পক্ষান্তরে বিপক্ষ দলের বন্ধুরা, একটি সমাজ কেবল একক কোনো কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে না। কুরআন আমাদেরকে যেমন দিন শিখিয়েছেন, তেমনি মহাবিশ্ব নিয়ে চিন্তা করার জন্য এবং বৈশ্বিক জ্ঞান অর্জনের তাগিদও দিয়েছেন। বিপক্ষ দলের বন্ধুরা আজ তারা প্রমাণ করবেন আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং একটি পূর্ণাঙ্গ আদর্শ সমাজ গঠনে কওমি শিক্ষার পাশাপাশি আরো বৃহত্তর ক্ষেত্র ও সমন্বয়ের প্রয়োজনীয়তা কেন অপরিহার্য। তাদের যুক্তি আমাদের এই বিষয়টিকে আরো ভিন্ন আধুনিক দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এই উপস্থিতি, বিতর্ক মানে সত্যের অন্বেষণ। আমাদের লক্ষ্য আজ কাউকে ছোট করা নয়, বরং যুক্তির কোষ্ঠীপাতরে সত্যকে যাচাই করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা তর্কের খাতিরে তর্ক না করে বরং সুন্দর পন্থায় উত্তম কথাটি, উত্তম বিষয়গুলো গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আপনাদের সামনে আজকের আমাদের এই বিতর্ক অনুষ্ঠানের সম্মানিত বিচারক মণ্ডলী এবং সরকার দলীয় বন্ধুগণ এবং বিপক্ষ দলীয় বন্ধুগণ তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের মাঝে বিচারক হিসেবে উপস্থিত আছেন অত্র জামিয়ার সুনামধন্য মুহাদ্দিস এবং বাইতুল মাহমুদ জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি লুকমান হাকিম সাহেব দামাত বরকাতুহু। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু। আমাদের মাঝে বিচারক হিসেবে আরো উপস্থিত আছেন অত্র জামিয়ার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি ফরিদউদ্দিন সাদি সাহেব দামাত বরকাতুহু। এই উপস্থিতি, আজকে আমাদের মাঝে যে বিতর্কের বিষয়গুলো দেওয়া হয়েছে, এই বিতর্কের বিষয়ে পক্ষ দল অর্থাৎ সরকারি দলের হিসেবে অবস্থান করছে সরকারি দলীয় নেতা জনাব তামিম সরদার সাহেব। আরো আছেন সরকারি দলীয় সদস্য, সংসদ সদস্য জনাব মানসিফ ইসলাম সাহেব। আরো উপস্থিত আছেন সংসদ সদস্য জনাব রাইহান সাহেব। আরো উপস্থিত আছেন সংসদ সদস্য জনাব জাহিদ বিন তারেক সাহেব। বিপক্ষ দলে অবস্থান করছেন বিরোধী দলীয় নেতা জনাব ফয়সাল আহমেদ সাহেব। আরো অবস্থান করছেন বিরোধী দলীয় সংসদ সদস্য জনাব এনামুল হক সাহেব। আরো বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে উপস্থিত আছেন জনাব আরিফুজ্জামান মুরাদ সাহেব। আরো উপস্থিত আছেন জনাব শাহপুরান সাহেব। তো প্রিয় উপস্থিতি, আর দেরি করবো না, এখনই আমরা আমাদের মূল কার্যক্রম শুরু করব। কার্যক্রমের শুরুতে আজকের এই বক্তৃতা অনুষ্ঠানের কিছু নিয়মকানুনকে বলে দিচ্ছি। পক্ষ দল এবং বিপক্ষ দল
উভয় দলের যারা দলনেতা রয়েছেন তারা প্রথম সময় পাবেন 7 মিনিট করে, পরবর্তী যারা সংসদ সদস্য রয়েছেন তারা প্রত্যেকেই সময় পাবেন 5 মিনিট করে। 4 মিনিট অতিক্রান্ত হওয়ার পরে সতর্ক সাইলেন্ট দেওয়া হবে, বাকি 1 মিনিটে আপনি আপনার বক্তব্যকে সাজিয়ে শেষ করবেন। পক্ষ দল এবং বিপক্ষ দলের সকলের বক্তব্য শেষ হওয়ার পরে যুক্তি খণ্ডনের জন্য 2 দলের দলনেতাকে পুনরায় সুযোগ দেওয়া হবে। তখন উভয় দলের নেতা 3 মিনিট করে সময় পাবেন। এই সময়ের মধ্যে আপনারা আপনাদের যুক্তি খণ্ডন এবং আপনাদের যে দাবি সেই দাবি আজকের এই সংসদে তুলে ধরবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে অনুষ্ঠানকে সুন্দর মনে করার তৌফিক দান করুন। এই পর্যায়ে সংসদের শুরুতে বরকতের জন্য পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি দারুল জামাতের ছাত্র ভাই মোহাম্মদ নাহিদুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. অসংখ্য শুকরিয়া মোবারকবাদ নাহিদুল ইসলামকে। এই উপস্থিতি আমরা এই পর্যায়ে এখন আমাদের মূল কার্যক্রম শুরু করব। তো শুরুতেই আমি আজকের সংসদের উত্থাপিত বীর আদর্শ সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসায় কার্যকর ভূমিকা রাখছে এই বিষয়টির পক্ষে যুক্তি পেশ করার জন্য অনুরোধ করছি সরকারি দলীয় নেতা জনাব তামিম সরকার সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحن ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. صدق الله العظيم. জামিয়া ইসলামের আনামুল্লাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই স্যার সংসদের মাননীয় স্পিকার, সম্মানিত বিচারক মণ্ডলী এবং প্রধান অতিথি সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমায় মহাসংসদে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য বিতর্ক শুরু করতে যাচ্ছি। আজকের বিতর্কের বিষয় হচ্ছে আদর্শ সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসায় কার্যকর ভূমিকা রেখে যাচ্ছে।
বাস্তবতার প্রেক্ষিতে আমি আমার দল এই বিষয়ের পক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, মহান আল্লাহ তাআলা তার রুবুবিয়াত ও একত্ববাদ প্রতিষ্ঠার লক্ষ্যে যুগে যুগে নবী রাসূলদের এক সুবিশাল কাফেলাকে পাঠিয়েছিলেন। আর আল্লাহ তাআলার বরাদ্দ নবী রাসূলের কর্তব্য কোরআন সুন্নাহ ইলম আমল সভ্যতা সংস্কৃতি দাওয়াত তাবলীগ বয়ান সাহিত্য লেখালেখি আজাদী সংগ্রাম রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী মেরুকরণ খণ্ডবাতিল প্রতিরোধ সুষ্ঠু পরিবেশ ও আদর্শ সমাজ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এবং সুবিধা রাষ্ট্রীয় সুবিধা বিমুখতা ও আত্মশুদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং নবী রাসূলদের ওই যে মিশন ছিল এই দুটি বিষয়ের সমন্বয়ে আবর্তিত প্রতিষ্ঠানের নামই হচ্ছে মাদারেসে কওমিয়া বা কওমি মাদ্রাসা। মাননীয় স্পিকার, আদর্শ সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসা যে কার্যকর ভূমিকা রাখছে শীর্ষক বিষয়ে আলোচনার পূর্বে আমাদেরকে জেনে নিতে হবে আদর্শ সমাজের উপাদানগুলো অর্জন ও তা বাস্তবায়নে আমাদের দেশে কোন কোন তিনটি শিক্ষা ব্যবস্থা তথা আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং জেনারেল শিক্ষা ব্যবস্থা কোন কোন শিক্ষা ব্যবস্থা কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছে। মাননীয় স্পিকার, প্রথমে আসি জেনারেল শিক্ষা ব্যবস্থা। যদি আমরা তাদের মতো করে করি যে শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য কি, বেশি অর্থ উপার্জন নাকি যান্ত্রিক উন্নয়ন নাকি জীবনকে আরো কিভাবে আরো বেশি থেকে বেশি উপভোগ্য এবং বিলাসবহুল করে গড়ে তোলা যায়, যদি নাকি অন্য কিছু, যদি তাই হয়ে থাকে তাহলে নির্দ্বিধায় বলা যায় এই শিক্ষা ব্যবস্থা কখনো মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়তে পারে না, কখনো আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারে না। কেননা এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকে তথাকথিত উন্নত দেশ এবং পশ্চিমা দেশগুলো। মাননীয় স্পিকার, এদেশের মানুষের সভ্যতা সংস্কৃতি এবং তাদের পার্থিব উন্নতি অর্থ উপার্জন গোটা বিশ্বের মানুষের নিকটে স্বীকৃত, কিন্তু দুঃখের বিষয় মাননীয় স্পিকার, তাদের সমাজে শান্তির দেশ মাত্র নেই, যানবাহনের নিরাপত্তা সামাজিক ও পারিবারিক বন্ধনের কোনো মানেই তাদের মধ্যে নেই। সামাজিক ও চারিত্রিক অবক্ষয়ে এমন দুর্দশা যা থেকে শয়তান পর্যন্ত হতভম্ব বিস্মিত। সে গালে হাত থেকে চিন্তা করছে এরা এত নিচে নামলো কি করে। হয়তো আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআন মধ্যে বলেছিলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তুর মতো অথবা তার থেকেও বেশি নিকৃষ্ট। মাননীয় স্পিকার, পৃথিবীর সকল প্রাণী তাদের সৃষ্টিগত পদ্ধতিতে জীবনযাপন করে এবং তারা তাদের যৌন চাহিদা পূরণ করে থাকে। তাই তো একটি সাপ তার যৌন চাহিদা মেটায় অপর একটি গাভীর সাথে, একটি কুকুর বা একটি মেয়ে কুকুরের সাথে তার যৌন সম্পর্ক সম্পন্ন করে, একটি পুরুষ কুকুরের সাথে নয়। মাননীয় স্পিকার, কিন্তু দুঃখের বিষয় আমাদের এই পশ্চিমা সভ্যতা এবং তাদের তথাকথিত উন্নত দেশগুলোর আদর্শ বাহ্যিক জেনারেল শিক্ষা ব্যবস্থা শিক্ষিত উচ্চ ডিগ্রিধারী মানসরূপী হনুমানগুলোর কি খবর? এই অমানুষরা আইন পাশ করে পুরুষে বিবাহের, নারীতে বিবাহের, এদেরকে বলা হয় LGBT সদস্য। এই জন্যই হয়তো আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন এরা চতুষ্পদ জন্তুর থেকেও বেশি নিকৃষ্ট। অতএব বোঝা গেল জেনারেল শিক্ষা মানুষকে আর যাই হোক মানুষকে ক্ষমতাবাদের দিকে নিয়ে গেলেও মানুষ থেকে বানর বানিয়ে দিলেও তখন এদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে না, আদর্শ সমাজে এরা বাস্তবায়ন করতে পারবে না। যদিও বা কেউ আদর্শবান হয়েও যায় তবে ধরে নিতে হবে তার সাথে এমনি বা আসমানি শিক্ষার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কখনো না কখনো ছোঁয়া অবশ্যই লেগেছিল। মাননীয় স্পিকার, বিরোধী দলের বন্ধুদের নিকট প্রশ্ন রইল যে শিক্ষা মানুষকে জৈবিকতা মেটাতে আল্লাহ প্রদত্ত স্বাভাবিক পদ্ধতি থেকে সমকামিতার মতো জঘন্য বিষয়ের দিকে নিয়ে যায়, সেই শিক্ষা ব্যবস্থা কি আদর্শ সমাজ নির্মাণ করতে পারবে? মাননীয় স্পিকার, আমাদের সমাজে আরেকটি প্রচলিত শিক্ষা কারিকুলাম হচ্ছে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এটি একটি উট পাখি মার্কা খতরনাক শিক্ষা ব্যবস্থা। মাননীয় স্পিকার, এই কারিকুলামের শিক্ষার্থীরা উঠতেও পারে না, আবার বোঝাও বলতে পারে না, এর অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে নেতৃত্ব দিচ্ছে, আবার ওয়াজ মাহফিলও তারা করে বেড়াচ্ছে। মাননীয় স্পিকার, এই শিক্ষা ব্যবস্থা হলো ইংরেজ শাসক কর্তৃক মুসলিম সমাজকে অধঃপতনের দিকে ঠেলে দেওয়ার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দেখা যায় এদের ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই ইসলামের মৌলিক কিছু আকিদা বিশ্বাসের যথেষ্ট তাদের মধ্যে যথেষ্ট ইসলামী আকিদা বিশ্বাসের অভাব রয়েছে। মাননীয় স্পিকার, তাহলে এরা কিভাবে আদর্শ সমাজ গড়ে তুলবে? প্রশ্নটি আমি রেখেই যাচ্ছি বিরোধী দলের বক্তব্যের নিকট। মাননীয় স্পিকার, এবার মূল বক্তব্যের দিকে ফিরে আসা যায়। শিক্ষা দীক্ষার মূল উদ্দেশ্য কি? বেশি অর্থ উপার্জন নাকি পার্থিব ও যান্ত্রিক উন্নতি সাধন না হয়তো নীতি নৈতিকতা অর্জন, সুস্থ সভ্যতা সংস্কৃতির অনুকরণ, অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধাচরণ নাকি আত্মশুদ্ধি? যদি এগুলোই হয়ে থাকে তাহলে আমরা জোর গলায় বলতে পারি মাননীয় স্পিকার, আমাদের এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আদর্শ সমাজের উপাদানগুলো অর্জনে বর্তমান সময়ে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শতভাগ
সফলতা অর্জন করে ফেলেছে মাননীয় স্পিকার। কেননা কমি শিক্ষার্থীরা কি অর্জন করছে, তারা অর্জন করছে হলো এলেম। আর এলেম আল্লাহ প্রদত্ত নূর, যে নূরের মাধ্যমে সে জাহান্নামের বান্দা জাহান্নামের মুখ থেকে জান্নাতের দিকে চলে আসে মাননীয় স্পিকার। আর এই নূরকে কমি শিক্ষার্থীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওয়ারিস সূত্রে প্রাপ্ত হয়ে বর্তমান সময় পর্যন্ত তারা ধারণ করে আছে। তারা হচ্ছে এই কমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শিক্ষিত হক্কানি উলামায়ে কেরাম। এজন্য হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামই হচ্ছে নবীগণের ওয়ারিস। মাননীয় স্পিকার, ইলমের পাশাপাশি প্রয়োজন আমলেরও। আর কেননা এই দুটি বিষয় হচ্ছে একটি পরিপূরক। আর এই পরিপূরক উভয় বিষয়টিকে কমি মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের বুকে ধারণ করে আছে মাননীয় স্পিকার। এর জন্য তাদেরকে বলা হয় তালিবুল ইলমি ওয়াল আমালি। মাননীয় স্পিকার, এর মাধ্যমে তারা জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তারা সুষ্ঠু সমাজ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলে তার শরীরে আইন অনুযায়ী পরিচালনা করে যাচ্ছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকের ইমারত ইসলামী আফগানিস্তান। মাননীয় স্পিকার, এদেশের শয়তান সে তার শয়তানি ভুলে গিয়েছে। এদেশের চোর চুরি করা ভুলে গিয়েছে। মাত্র দোকানে স্বর্ণ রেখে তারা নামাজ পড়তে চলে যাচ্ছে। গভীর রাতে তারা শত শত টাকা, লক্ষ লক্ষ টাকা নিয়ে হাঁটাচলা করছে, কিন্তু তাদের কখনো জানমালের নিরাপত্তা কোনো এগুলো আশঙ্কা করতে হচ্ছে না। এই সমগ্র বিষয়টাকে কে উপহার দিয়েছে? সেই আফগানিস্তানের কমি মাদ্রাসার হেদায়েতুর নাওমীর কাফিয়া জামাতের ছাত্র এবং তাদের শিক্ষকেরা। তারা সুপার পাওয়ার আমেরিকা, রাশিয়ার বিরুদ্ধে, তাদের আকর্ষণের বিরুদ্ধে লড়াই করেছে এবং এই মহান আদর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়ে আফগানিস্তানের জনগণদেরকে উপহার দিয়েছে এবং আমাদেরকে দৃষ্টান্ত দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কমি মাদ্রাসায় একমাত্র প্রতিষ্ঠান যা আদর্শ সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রেখে যাচ্ছে মাননীয় স্পিকার। তাই আমি মহান সংসদ এবং মাননীয় স্পিকার এবং এই সংসদের নিকট জোরদার জানাচ্ছি যাতে করে এই কমি মাদ্রাসায় যে আদর্শ সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা রেখে যাচ্ছে, এটি অবিলম্বে সর্বসম্মতিক্রমে এই বিষয়টি পাশ করানো হয় মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সংসদ দলীয় প্রধান জনাব তাইম সাহেবকে। এই পর্যায়ে আমি বিষয়টির বিপক্ষে যুক্তি পেশ করার জন্য অনুরোধ করছি বিভিন্ন দলীয় নেতা জনাব ফয়সাল আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়া ইসলামিয়া রামুল্লাহ কর্তৃক আয়োজিত আজকের এই ছায়া সংসদের অনুষ্ঠানে মাননীয় স্পিকার বিপুল ইসলামী উপস্থিত সুধীবৃন্দ, আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের প্রস্তাবটি প্রথম দেখে যতটা আকর্ষণীয় বলে মনে হয়, বাস্তবিক পক্ষে তার ততটা নির্ভর ও যুক্তিবলে প্রতীয়মান হয়। এই মঞ্চে আবেদনে বরং সত্য, যুক্তি এবং বাস্তবতা আমাদের পথ নির্দেশক। সেই আলোকে আমি আজকের প্রস্তাবের বিপক্ষে আমার দৃঢ় অবস্থান ঘোষণা করছি। আজকের প্রস্তাবটি হলো আদর্শ সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসায় কার্যকর ভূমিকা রাখে। আমাদের এই দলের মূল অবস্থান হলো আদর্শ সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে এককভাবে নয়, বরং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রকৃত কার্যকর ভূমিকা সম্ভব। মাননীয় স্পিকার, লক্ষণীয় বিষয় হলো আজকের প্রস্তাবিত দাবির মধ্যে আমাদের এই অবস্থানের স্বীকৃতি লুকায়িত রয়েছে। প্রস্তাবে দুটি মূল বিষয় উল্লেখ করা হয়েছে, একটি হলো আদর্শ সমাজ, দ্বিতীয়টি হলো ভূমিকা। এখন প্রশ্ন হলো আদর্শ সমাজ বলতে কি বোঝায়? আদর্শ সমাজ বলতে এমন একটি ন্যায়পরায়ণ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ জনগণকে বোঝায় যেখানে সাম্য, নীতিনৈতিকতা, পারস্পরিক সহযোগিতা এবং মানবিক মূল্যবোধের সর্বোচ্চ চর্চা থাকে। এরূপ সমাজে অন্যায়, অবিচার, হানাহানি এবং দুশ্চরিত্রের কোনো স্থান নেই, বরং নাগরিকরা সততা ও ঐক্যের ভিত্তিতে বসবাস করে। এটি মূলত একটি সুশিক্ষিত, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল জনসমষ্টির সংগঠিত রূপ। মাননীয় স্পিকার, আদর্শ সমাজ গঠনে বিভিন্ন শ্রেণীর মানুষের ভূমিকা রয়েছে। আদর্শ সমাজ কোনো একক ব্যক্তি বা একক প্রতিষ্ঠানের প্রচেষ্টায় গড়ে ওঠে না, বরং সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে ওঠে। আদর্শ সমাজ গঠনে বিভিন্ন শ্রেণীর মানুষের ভূমিকা আমি তুলে ধরছি। এক, মা বাবা ও পরিবার। পরিবার হলো সামাজিক প্রাথমিক বিদ্যাপীঠ। মা বাবার প্রধান অবদান হলো সন্তানকে শৈশব থেকেই নীতি নৈতিকতা ও মূল্যবোধের
গুণাবলী শিক্ষা দেওয়া যা একজন সুগুণাবলী গড়ে তোলার মূল ভিত্তি। 2. শিক্ষক। শিক্ষকদের বলা হয় আলোকিত সমাজ বিনির্মাণের কারিগর। তারা শিক্ষার্থীদেরকে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই দেন না, বরং তাদের চরিত্র গঠন, ন্যায় বিচার ও সুশাসন সম্পর্কে সচেতন করেন। 3. তরুণ ও যুব সমাজ। যুবকরা হল সমাজের চালিকা শক্তি, অন্যায় ও অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দেওয়া তাদের প্রধান অবদান। একটি দেশ বা জাতি তাদের উদ্যোগ ও কর্মস্পৃহার উপরেই টিকে থাকে। 4. আরব সমাজ তার বড় মাদ্রাসা। তারা সমাজের নৈতিক অবক্ষয় মানুষের মাঝে ধর্মীয় ও মানবিক মূল্যের প্রচারে কাজ করেন। সমাজের নির্ভর মসজিদের নির্ভর ও মাহফিলের মাধ্যমে তারা জনগণকে সমাজের অস্থিরতা ও অনাচার সম্পর্কে সচেতন করেন। 5. রাষ্ট্র ও শাসক। সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সরকারের প্রধান দায়িত্ব। একটি ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা ছাড়া আদর্শ সমাজ গঠন অসম্ভব। 6. সাধারণ নাগরিক। প্রত্যেক নাগরিকের দায়িত্ব হল প্রচলিত আইন মেনে চলা এবং একে অপরের বিপদে এগিয়ে আসা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখা। সহজ কথায় পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকেরই আদর্শ সমাজ গঠনে অবদান রয়েছে। মাননীয় স্পিকার, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা স্পষ্ট অনুধাবন করতে পারি যে আদর্শ সমাজ এটি ব্যবহার বোঝাচ্ছে, অর্থাৎ এটি মূলের ধারণা গ্রহণ করে পক্ষান্তরে কওমি মাদ্রাসা সেই সমগ্রতা একটি অংশ মাত্র, অর্থাৎ জুজ। কিন্তু দুঃখজনকভাবে আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা এই জুজকে কোন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে, যা বাস্তবতার পরিপন্থী এবং যুক্তির দৃষ্টিতে অগ্রহণযোগ্য ও অন্যায় অবস্থা। বাস্তবতা হলো একটি জায়গাতে গাড়ি চলে না, একটি দিক দিয়ে সমাজ গড়ে ওঠে না। সুতরাং কওমি মাদ্রাসা গুরুত্বপূর্ণ, তবে একমাত্র নয়। এখন প্রশ্ন হলো, একটি সমাজ কি শুধু একটি প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে থাকতে পারে? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে মধ্যবর্তী জাতি বানিয়েছি। এখানে মধ্যবর্তী মানে কি? এখানে মধ্যবর্তী মানে হলো এক পাক্ষিকতা নয়, বরং ভারসাম্য। তাহলে প্রশ্ন, শুধুমাত্র কওমি মাদ্রাসা কি এই ভারসাম্য নিশ্চিত করতে পারে? হাদিসের আলোকে সহিহ মুসলিম শরীফে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়ার বিষয়ে অধিক অবগত। এখানে স্পষ্ট, ইসলাম দুনিয়ার জ্ঞানকে অস্বীকার করেনি। আমি আমাদের প্রতিপক্ষ ভাইয়ের সামনে কয়েকটি প্রশ্ন রাখছি। যদি সমাজে কেউ অসুস্থ হয়, মাদ্রাসা কি তাকে সুস্থ করবে? যদি অর্থনীতি ভেঙে পড়ে, মাদ্রাসা কি তা পুনর্গঠন করবে? যদি সেতু ভেঙে যায়, মাদ্রাসা কি তা দিয়ে নির্মাণ করবে? উত্তর একটাই, না। একটি আদর্শ সমাজের দরকার ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, প্রশাসক। কিন্তু কওমি মাদ্রাসা তো কি তৈরি করে? আলেম ও দ্বীনি ব্যক্তিত্ব, যা গুরুত্বপূর্ণ কিন্তু পর্যাপ্ত নয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা কওমি মাদ্রাসার বিরোধিতা করছি না, আমরা এর একচেটিয়া দাবির বিরোধিতা করছি। কারণ সমাজ একটি দেহের মতো, মাদ্রাসা সেই দেহের হৃদয় হতে পারে, কিন্তু শুধু হৃদয় দিয়ে একটি দেহ বেঁচে থাকে না। তাই আদর্শ সমাজ গঠনের সমন্বয় দরকার, একচেটিয়াতা নয়। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব আনিসার সাহেবকে। এর পর্যায়ে বিষয়টির পক্ষে যুক্তিতর্ক নিয়ে আসার জন্য অনুরোধ করছি সরকার দলীয় সংসদ সদস্য জনাব মাহফুজুর রহমানকে। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. حميدا ومصلي على مسلمين أما بعد. জামিয়া রান্নাবাড়া ইসলামের কর্তৃক আয়োজিত আজকের এই শাসনের স্পিকার বিচারকমণ্ডলীকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় স্পিকারকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমার পূর্বে আমার দলীয় নেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দলীয় মাধ্যমে চমৎকারভাবে কর্মসূচি সূত্র প্রমাণ করে দিয়েছে। তারপরে যে আমার বিরোধী দলের বন্ধুদের কেন বুঝে আসছে না, কেন মানতে যাচ্ছে না, তা আমার বুঝে আসছে না। তাই বাধ্য হয়ে কিছু কথা বলার জন্য আমাকে দাঁড়াতে হবে। আজ এই বিতর্কের ধারে আমি আর গভীরে নিয়ে যেতে চাই। আলোচনা করতে চাই সেই সকল উদ্দেশ্য ভিত্তি নিয়ে, যা ছাড়া কখনো একটি আদর্শ সমাজ করতে পারে না। স্পিকার, আমরা কি কখনো ভেবে দেখেছি একটি দেশের বিশাল জনগোষ্ঠী শিক্ষিত দখল করতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় করতে হয়, কিন্তু কওমি মাদ্রাসাগুলো রাষ্ট্রের কোনো অনুদান ছাড়াই জনগণের সচেতনতা লক্ষ্য রেখে শিক্ষার্থী আবশ্যক নৈতিকতার শিক্ষা করছে। কওমি মাদ্রাসাগুলো
সেখানে আর্থিক সাহায্য ছাড়া এই বিশ্বাস জনগোষ্ঠী শিক্ষিত করে তুলেছে। এই শুধু ধর্মীয় সেবা নয় স্পিকার, এটি রাষ্ট্রের জন্য একটি আর্থিক এটি রাষ্ট্রের জন্য একটি স্বনির্ভর ব্যবস্থা তৈরি করছে, যা পৃথিবীর আর কোনো শিক্ষা ব্যবস্থা বিরল না স্পিকার। যদি লক্ষ লক্ষ শিক্ষার্থী সারা সরকারি ব্যবস্থা লালিত হতো, তাহলে সরকারকে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা বেশি বরাদ্দ করতে হতো। এই বিশাল আর্থিক দাবি মাদ্রাসা নিজের ভাবে তৈরি নিয়ে রাষ্ট্রকে আর্থিকভাবে শক্তিশালী করছে স্পিকার। একটি আদর্শ সমাজের বড় সরকারের বিরুদ্ধে নিষ্পত্তি তৃণমূল পর্যায়ে কর্মকর্তা শিক্ষক কর্মকর্তারা ইসলামের বিরুদ্ধে মীমাংসার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই তো কোরআন মাজিদের সূরা হুজুরাত 9 আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, মানুষের মাঝে মীমাংসা করতে মুমিনের গুণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং মিসকাতুল মাসাবির হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, দুইজন ব্যক্তির মধ্যে মীমাংসা করে দেওয়া একটি শ্রেষ্ঠ সরকার। এই মূল্যটি কর্মী আলেমদের সামাজিক কর্মকাণ্ডের চালিকা শক্তি স্পিকার। বন্যা, ঘূর্ণিঝড়, মহামারীর মতো প্রাকৃতিক দুর্যোগে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম সারির স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছে এবং তারা নিজ জীবন বাজি রেখে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ত্রাণ দিয়ে বন্যাদুর্গের পাশে দাঁড়িয়েছিল। যে নিঃস্বার্থ সেবার মানসিকতা, এটি কোনো সিলেবাস বলে শেখানো যায় না। এটি আসে কর্মী মাদ্রাসার আড্ডা দিচ্ছে শিক্ষা থেকে, যা ছাড়া মানুষ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না। মাননীয় স্পিকার, আমরা কি সাম্প্রতিক বছরগুলোর কথা বলে গিয়েছি, যখন 2020 সালে কোভিড-19 পুরো বিশ্বে মহাকার ধারণ করেছিল, যখন আপনজন লাশ ফেলে চলে যাচ্ছিল, তখন কর্মীমাতার শিক্ষার্থীরা যারা দাফন কাফনের দায়িত্ব পালন করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে স্পিকার। কর্মী শিক্ষা ব্যবস্থা নির্মাণে শুধুমাত্র ধর্মীয় পাত্তা নেই স্পিকার, বরং একটি সুশিক্ষা সমাজের বিনিময়ে প্রতিবাদের মতো কাজ করে আসছে। সামাজিক স্থিতিশীল বজায় রাখার জন্য অপরাধ দমনের প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য স্পিকার। আমি এখন আপনার সামনে সামাজিক স্থিতিশীল অপরাধ দমন নিয়ন্ত্রণে কর্মী মাদ্রাসার অবদানের কথা তুলে ধরছি স্পিকার। আধুনিক নৈতিকতার মূল্যবোধের বিকাশ স্পিকার। একটি অপরাধমুক্ত সমাজের পর ভিত্তি হল মানুষের ভিতরে তাকওয়া ও খোদাভীতি থাকা। কর্মী মাদ্রাসার শিক্ষকদের হৃদয়ে বিশ্বাস ব্যতীত রয়েছে যে পৃথিবীর বিচার ব্যবস্থা ফাঁকি দিতে পারলে পরকালে সংস্থার কাছে জবাবদিহিতা করতে হবে। দায়িত্ব কর্মী মাদ্রাসার সূরা আনকাবুতের 45 অবদান আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে মানুষকে দূরে রাখে। স্পিকার, মাদক অসামাজিক কার্যকলাপের প্রতিরোধ। স্পিকার, দেশের প্রতি পাড়া মহল্লায় কর্মী মাদ্রাসা আলেম ও শিক্ষকরা মাদকের কুফল সম্পর্কে সচেতন করে আসছেন। যুব সমাজ জুমার খোঁটা এবং মাহফিলের মাধ্যমে তারা যুব সমাজের ধ্বংসাত্মক পথে ফিরিয়ে আনছে। কর্মী মাদ্রাসার হাজার হাজার ছাত্রদের ভিতরে ধূমপান এবং মাদকের অস্তিত্ব পাওয়া যা প্রায় অসম্ভব, যা সমাজের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্পিকার। কর্মী মাদ্রাসা সাধারণত একটি নির্দিষ্ট সুশৃঙ্খল কাঠামোর উপর পরিচালিত হয়। এখানে রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা বা ছাত্র সংগঠন করে নজির নেই স্পিকার, বরং শিক্ষা ব্যবস্থার লক্ষ লক্ষ এদিকে দলীয় শেষে আশ্রয় দিতে তারা অপরাধ জগৎ বাধার থেকে রক্ষা করছে স্পিকার। স্পিকার, আমরা যদি আমাদের সিলেবাসের দিকে তাকাই, তাহলে আমাদের সিলেবাস শিক্ষা হবে আদর্শ নৈতিকতা বা আদর্শ সমাজের কারিগরের সফলতা। এবং আমরা যদি তাদের সিলেবাসের দিকে তাকাই, তাহলে তাদেরকে শিক্ষা দেয় কীভাবে বাধা থেকে মানুষ তৈরি হয়। আলহামদুলিল্লাহ, তারা যদি এই শিক্ষা শিক্ষিত সমাজকে শিক্ষিত করে, তাহলে 95% মুসলমানের বাংলাদেশে তা আস্তে আস্তে গমের দিকে চলে যাবে। পুরো বাংলাদেশে পুরো সমাজে এবং প্রতিটি ঘরে ঘরে নাস্তিক মুরতাদ এবং কাফের তৈরি হতে স্পিকার। এটি একটি আদর্শ সমাজের ভিত্তি হতে পারে স্পিকার। বিপক্ষকারী বন্ধুরা অনেক আধুনিকতার সংস্থা পারে স্পিকার। আমি জেনে চলে করছি বিপক্ষকারী এমন একটি অবাধজনক প্রতিষ্ঠান দেখাতে পারবে যেখানে একজন শিক্ষক বা আলেম মাত্র কয়েক হাজার টাকা বেতনে কখনো বিনা বেতনে সারা জীবন করে মানুষের কল্যাণে প্রচারিত করে দেন স্পিকার। এই আত্মদের কি আদর্শ সমাজের ভিত্তি হতে পারে না স্পিকার? পুলিশ হিসাবে বলতে চাই, কোনো বিচ্ছিন্ন প্রতিষ্ঠান নয় স্পিকার, বরং এটি আমাদের সামাজিক নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। আদর্শ সমাজ প্রযুক্তি সমৃদ্ধ হয় না, বরং সে সমাজের শ্রেষ্ঠতা মানুষের মধ্যে সকলের করে বিরত থাকে। কর্মীদের শেষ গুরুদের কারখানা স্পিকার। নৈতিকতার শিক্ষিত প্রজন্ম করে একটি সুন্দর শান্তিকর বাংলাদেশ শক্তিতে উপহার দিতে পারে। এই সমাজের ভ্রষ্টাচারকে ঠিক মতো কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছে। তাই আজকের এই শাসন মাননীয় স্পিকার নিকট আমার আকুল আবেদন রইল, এই আদর্শ সমাজ গঠনের কর্মী মাদ্রাসার একমাত্র ভূমিকা রয়েছে। এই ব্যক্তি সংসদ বাস করার জন্য মানুষ আমার আকুল আবেদন রইল। ধন্যবাদ মানুষ ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এই পর্যায়ে বিষয়টির বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি দলীয় সংসদ সদস্য জনাব শাহপাল হোসেন। আপনারা
السلام عليكم ورحمة الله والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى মাননীয় স্পিকার এবং বিজ্ঞ বিচারক মন্ডলী, উপস্থিত শ্রোতাবৃন্দ ও বিপক্ষ দলের বন্ধুরা, আমি আজকে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে এমন একটি সত্য প্রমাণ করতে দাঁড়িয়েছি যে আদর্শ সমাজ গঠনে একক প্রতিষ্ঠান নয়, বরং একটি সমন্বয় প্রচেষ্টায় অপরিহার্য। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শুরু করছি কোরআনের একটি সুস্পষ্ট নির্দেশনা দিয়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা মাইদার 2 নং আয়াতে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। এখানে স্পষ্ট ইসলাম একতা নয় বরং সমন্বয় শিক্ষা দেয়। যখন কোরআন সহযোগিতার কথা বলে, আমি এখন বিরোধীদের কাছে একটি প্রশ্ন রাখছি, যখন কোরআন সহযোগিতার কথা বলে তখন আপনারা কিভাবে একটি মাত্র প্রতিষ্ঠানকে যথেষ্ট বলেন? মাননীয় স্পিকার, একটি সমাজ কোনো একক কাঠামো নয় বরং একটি সমন্বিত ব্যবস্থা, যেখানে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং রাষ্ট্র সবাই মিলে কাজ করে। মাননীয় স্পিকার, এই বাস্তবতাকে আরো শক্তভাবে প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি, যা বুখারী শরীফে বর্ণিত হয়েছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। মাননীয় স্পিকার, এই হাদিস আমাদের শেখায় সমাজের দায়িত্ব সবার, একক কারণ নয়। মাননীয় স্পিকার, আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, অর্থাৎ একজন মুমিন আরেকজন মুমিনের জন্য শক্তিশালী, একটি অংশ আরেকটি অংশকে শক্তিশালিত করে। মাননীয় স্পিকার, অর্থাৎ সমাজ একটি সমন্বিত কাঠামো যেখানে প্রতিটি অংশ অপরিহার্য। মাননীয় স্পিকার, এখন আমি আমার বক্তব্য মান্তিকের দৃষ্টিতে আরো স্পষ্ট করছি। কুবের যে প্রতিষ্ঠান সমাজের সব দিক উন্নত করে সেটি আদর্শ সমাজ গঠন করে। সুগ্র কওমি মাদ্রাসা সমাজের সব দিক উন্নত করে না, নাতিজা অর্থাৎ কওমি মাদ্রাসা একাই আদর্শ সমাজ গঠন করতে পারে না। মাননীয় স্পিকার, একটি ঘর দাঁড়াতে একাধিক খুঁটি লাগে, একটি খুঁটির মাধ্যমে একটি ঘর দাঁড়ায় না, ঠিক তেমনি ভাবে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে না। মাননীয় স্পিকার, সমাজ একটি মানব দেহের মতো। কওমি মাদ্রাসা হৃদয় হতে পারে, কিন্তু হৃদয় দিয়ে দেহ বাজে না, মস্তিষ্ক, রক্ত, স্নায়ু সবকিছুর প্রয়োজন হয়। ঠিক তেমনি ভাবে একটি সুস্থ সমাজে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। মাননীয় স্পিকার, একটি গাড়ি শুধু ইঞ্জিন দিয়ে চলে না, চাকা লাগে, ব্রেক লাগে, নিয়ন্ত্রণ লাগে। ঠিক তেমনি ভাবে সমাজের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের দরকার রয়েছে। এখন প্রশ্ন হলো, একটি কওমি মাদ্রাসা কি এককভাবে সমাজ গঠন করতে পারে? না মাননীয় স্পিকার, একটি কওমি মাদ্রাসা এককভাবে সমাজ গঠন করতে পারে না, বরং অন্যান্য শিক্ষা ব্যবস্থার প্রয়োজন রয়েছে, যা দিবালোকের ন্যায় স্পষ্ট। মাননীয় স্পিকার, যদি ব্যক্তি নৈতিক না হয় তাহলে সমাজ ভালো হবে না, যদি পরিবার ভেঙে যায় তাহলে সমাজ দুর্বল হয়ে যাবে, যদি সমাজের শিক্ষা না থাকে অজ্ঞতা বাড়বে, যদি রাষ্ট্র না থাকে তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাহলে একটি প্রতিষ্ঠান দিয়ে কিভাবে একটি আদর্শ সমাজ গড়ে উঠবে? এখন আমি বিরোধী দলের কাছে একটি প্রশ্ন রাখছি, আপনারা কি এমন একটি সমাজ দেখাতে পারবেন যেখানে পরিবার নেই, শিক্ষা নেই, রাষ্ট্র নেই, শুধুমাত্র মাদ্রাসা আছে, তবুও সেটি আদর্শ সমাজ? যদি না পারেন তাহলে আপনাদের দাবি বাস্তবতার সাথে সাংঘর্ষিক। মাননীয় স্পিকার, আমরা কওমি মাদ্রাসার বিরোধিতা করছি না, আমরা এর একচেটিয়া দাবির বিরোধিতা করছি। কারণ বাস্তবতা হলো, একটি অংশ দিয়ে পুরো সমাজ ব্যবস্থা, পুরো শিক্ষা ব্যবস্থা দাঁড়ায় না। মাননীয় স্পিকার, একটি ঘর দিয়ে, একটি খুঁটিতে একটি ঘর দাঁড়ায় না, একটি চাকা দিয়ে একটি গাড়ি চলে না। অতএব কওমি মাদ্রাসা গুরুত্বপূর্ণ, কিন্তু একমাত্র নয়। কোরআন, হাদিস, যুক্তি ও কিয়াস সবকিছুর আলোকে আমি দৃঢ়ভাবে এই প্রস্তাবের বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, আমি আমার বিরোধী দলের কাছে 3টি প্রশ্ন রেখে যেতে চাই। যখন কোরআন সহযোগিতার কথা বলে তখন আপনারা কিভাবে দাবি করেন যে একটি মাত্র প্রতিষ্ঠানই সমাজ গঠনের জন্য যথেষ্ট? আপনারা কি কোরআনের এই নীতিকে অস্বীকার করেন নাকি ভুলভাবে ব্যাখ্যা করেন? দ্বিতীয় প্রশ্ন, আপনারা কি এমন একটি সমাজ দেখাতে পারবেন যেখানে শুধুমাত্র মাদ্রাসা আছে কিন্তু পরিবার, সাধারণ শিক্ষা, বিজ্ঞান, রাষ্ট্র কিছু নেই, তবুও সেটি আদর্শ সমাজ? যদি না পারেন তাহলে আপনাদের দাবি বাস্তবতার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। আমার তৃতীয় প্রশ্ন, মাননীয় স্পিকার, যদি একটি ঘর দাঁড়াতে একাধিক খুঁটি লাগে, একটি দেহ টিকে থাকতে যেমন সব অঙ্গের প্রয়োজন হয়, একটি সমাজেও বহু প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে, তাহলে আপনারা কি যুক্তিতে একটি মাত্র প্রতিষ্ঠানকে পুরো সমাজের বিকল্প
একটু সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ সদস্যকে। এ পর্যায়ে পক্ষটির বিষয়টির পক্ষে যুক্তিতর্ক নিয়ে আসার জন্য অনুরোধ করছি সরকার দলীয় নেতা, সরকার দলীয় সদস্য জনাব আমিনুল ইসলাম রায়হাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আর্তনাদ, চিৎকার, আতঙ্কতা, অসহায়ত্বের প্রতিধ্বনি উত্তর হতে দক্ষিণ, পূর্ব হতে পশ্চিম। যখন মানুষের হাতে নেই হাত, আমি অবাক যখন চোখে ভাসে শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, প্রতিটি মানবের আর্তনাদ। হ্যাঁ স্পিকার, আজ এই বিশ্ব ভূখণ্ডের অনেক শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ আজ অসহায়, অবহেলিত এবং নির্যাতিত। অনেক ক্ষেত্রে বৃদ্ধরা নির্যাতিত হচ্ছে তাদের নিজ সন্তান দ্বারা। মাননীয় স্পিকার, আজ কেন আমরা শুনতে পাই কোমলমতি শিশুদের আর্তনাদ? আজ কেন আমরা দেখতে পাই বৃদ্ধ বিধবাদের অসাধ্য, অবহেলা এবং নির্যাতনের হৃদয় বিদারক করুণ দৃশ্য? এর পিছনে রয়েছে কার হাত এবং বিপদে রয়েছে কাদের অবদান? এই বাস্তব সত্যকে প্রমাণ করার জন্য আজকে আমাদের বিতর্ক। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে আদর্শ সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসা একমাত্র ভূমিকা রাখছে। বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল এই বিষয়ের পক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, পিতামাতা চেয়েছেন যেন সন্তানদের মোবাইল শিক্ষায় শিক্ষিত, তারা ধর্মীয় শিক্ষার পর সন্তান করবে আধুনিক জ্ঞান বিজ্ঞান। এজন্য তারা তাদের ভর্তি করেছে ইংরেজের প্রতিষ্ঠিত মাদ্রাসা নামক আলিয়ায়। সে না আছে শিক্ষা আর না আসে ধর্ম নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধা। ছাত্র কর্তৃক শিক্ষক হারানি, শিক্ষক কর্তৃক ছাত্র হারানি, ছেলে মেয়ে ক্লাস করার পাশাপাশি বেঞ্চে বসে তারা না পায় ধর্মীয় শিক্ষা আর না পায় আধুনিক শিক্ষা। অবশেষে না পায় তারা পিতামাতার কাঙ্ক্ষিত সরকারি চাকরি আর না অন্য কোনো চাকরি। শিক্ষা জীবনে তারা নির্দিষ্ট নিয়ন্ত্রণের উপর না চলা হয়ে ওঠে ব্যর্থ। সমাজের মানুষের কাছে হবে এক আতঙ্ক। পিতামাতার আত্মনাদ আর চিৎকার ছাড়া হয় না আর কিছু অর্জন। প্রশ্ন হলো বিজ্ঞান কর্তৃপক্ষের নিকট আলিয়ার কতজন শিক্ষার্থী হচ্ছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার অথবা আদর্শ সমাজ গঠনে আছে কোনো ভূমিকা? আশা করি যথাযথ উত্তর দেওয়া যাবে। মাননীয় স্পিকার, এই মহান সংসদ দ্বারা আমি গর্বের সাথে বলছি, আদর্শ সমাজ মানে কেবল সুবিশাল দালান করা নয়। আদর্শ সমাজ মানে নৈতিকতা, সততা এবং মানবিক মূল্যবোধের এক সুন্দর ভিত্তি। আর আমাদের মাতৃভূমি বাংলাদেশের ভিতরে একবদ্ধ হয়ে গেছে কওমি মাদ্রাসা। মাননীয় স্পিকার, আজ আমি তথ্যের কাঠগড়া দাঁড়িয়ে প্রমাণ করবো কেউ কওমি মাদ্রাসা সমাজে নীরব বিপ্লব ঘটে যাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে তথাকথিত আধুনিক সমাজ যখন কিশোর গ্যাং, মাদক আর নৈতিক অবকার মহামারীকে ধারণ করেছে, তখন কওমি মাদ্রাসার প্রতি শিক্ষার্থীর সুশৃঙ্খল এবং বিনয়ী। এখানে মাদক নেই, এখানে সামাজিক অপক নেই। আদর্শ সমাজের প্রথম শব্দ হলো নিরাপত্তা, নৈতিকতা, যা কওমি মাদ্রাসার শতভাগ নিশ্চিত করেছে। মাননীয় স্পিকার, কওমি মাদ্রাসা প্রধান উদ্দেশ্য শুধু প্রান্তর নয়, বরং মানুষকে প্রকৃত মানুষ বানানো। তাই মাত্র 5 থেকে 10 হাজার টাকা বেতন পাওয়া সত্ত্বেও বিভক্ত দলের বন্ধুরা কওমি সদস্য সম্বন্ধে এমন কোনো লোক দেখাতে পারবে যার ফলে তাদের পিতারা থেকে নির্যাতন অথবা বন্দী করে রাখে বৃদ্ধাশ্রম নামক কোনো এক জেলখানায়। অথচ আধুনিক শিক্ষায় শিক্ষিতরা লাখ টাকা ইনকাম। এখানে আমি ন্যায়সঙ্গত কারণে বেতন বলবো না, তারা লাখ টাকা আয় করার সত্ত্বেও তাদের পিতামাতাকে ফেলে আসে কোনো এক বৃদ্ধাশ্রমে। মাননীয় স্পিকার, বাংলাদেশ শিক্ষার্থীরা সরাসরি কোরআন হাদিস থেকে নৈতিক শিক্ষা গ্রহণ করে, অপরদিকে আধুনিক শিক্ষায় শিক্ষিতরা এমন এক শিক্ষা গ্রহণ করে যার পরে তারা নিজেদেরকে বানর দাবি করে বলেছে আর বানর থেকে দাবি দাবির মন্ত্রে মানুষের জন্মগ্রহণ করেছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে শুধু বই নয়, বড়বস্তাদের আচরণ থেকে শিক্ষার্থীদের শেখা নৈতিকতা, যেমন বিনয়, সম্মান প্রদর্শন, বড়দের প্রতি শ্রদ্ধা। এই বাস্তব শিক্ষা সাধারণ শিক্ষা ব্যবস্থা অনেক সময় অনুপস্থিত। মাননীয় স্পিকার, মাদ্রাসা জীবন নিয়মতান্ত্রিক ও শৃঙ্খলাপূর্ণ জীবন যেমন শিক্ষা দেয়, আল্লাহ তাআলা শামসুল মানবতা দেশ সরকার বিশ্বাসের সকল যে নিজেকে পরিশুদ্ধ করেছে। অনেকদিকে আমরা কলেজ চিন্তা করে দেখতে পারি তাদের না আছে কোনো নিয়ম নীতি, না আছে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন। একদিন ক্লাসে উপস্থিত হলে 3 দিন থাকে অনুপস্থিত, যখন খুশি তখন আসে আর যখন মন চায় তখন যায়। মাননীয় স্পিকার, মানুষ হলো এমন একটি শিক্ষাঙ্গন যেখানে যে কোনো মাদক নেই, কোনো অশ্লীলতা নেই, কোনো অনৈতিকতার সুযোগ। ফলে একজন শিক্ষার্থী ছোটবেলায় থেকে বৈধ জীবনযাপন অবস্থা। আর আধুনিক শিক্ষার শিক্ষায় করে ধূমপান, তার শিক্ষার্থীরা তাদের কাছ থেকে জ্ঞান করবো অর্জন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই নেশাগ্রস্ত ব্যক্তিরা কিভাবে আদর্শ সমাজ গঠনের ভূমিকা রাখতে পারে। মাননীয় স্পিকার, বাংলাদেশের বেড়া ছাত্ররা ইমাম খতিব আলম হিসেবে সমাজে কাজ করে মানুষকে নৈতিকতার দিকে আহ্বান করে। এছাড়াও কলেজ ছাত্রদের লোকদের ব্যাপারদের সংখ্যা রাখতে না। অপরদিকে আধুনিক শিক্ষার্থীর ব্যাপারদের সংখ্যা এতটাই বেশি যে তাদের মাস্টার্স পাস করে শিক্ষার্থীরা চালায় রিক্সা। মাননীয় স্পিকার, আজকের সমাজের সবচেয়ে বড় সংকট কি? সবচেয়ে বড় সংকট শিক্ষা নয় মাননীয় স্পিকার, বরং সবচেয়ে বড় সংকট নৈতিকতার সংকট। এই নৈতিকতা কে দিচ্ছেন? আল্লাহ তাআলা সূরা আল ইমরান 194 করেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং অন্যের কাছ থেকে নিষেধ করবে। এই দায়িত্বটাই পালন করছে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা এমন মানুষ তৈরি করে যারা আল্লাহ
ভয় করে, মানুষকে ভালোবাসে এবং অন্যায়কে ঘৃণা করে। মানে স্পিকার, বিপক্ষ দলের বন্ধুরা বারবার প্রশ্ন করে যাচ্ছে সব সমস্যার সমাধান কি কর্মে ব্যবস্থা। মানে স্পিকার, আমরা কখনো বলিনি সবকিছু, আমরা বলেছি আদর্শ সমাজের ভিত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করেন আইন প্রেরিত হয়েছে উত্তম চরিত্র পূর্ণ দেওয়ার জন্য। সমাজে ডাক্তার শরীর ঠিক করবে, ইঞ্জিনিয়ার অবকাঠামো বানাবে, আর মাদ্রাসা ঠিক করবে মানুষের চরিত্র না ঠিক করলে সবকিছু ধ্বংস হয়ে যায়। এর মূল কথা হচ্ছে ভিত্তি দুর্বল হলে ভবন যতই সুন্দর হোক টিকবে না, মাদ্রাসা সেই ভিত্তি মজবুত করে। বিপক্ষ দলের বন্ধুরা আধুনিকতার কথা বলছে, কিন্তু তারা বোঝা যাচ্ছে নৈতিকতা ছাড়া আধুনিক হলো ব্রেক ছাড়া গাড়ি যতই দ্রুত চলুক, কিন্তু তার শেষটা হলো দুর্ঘটনা দিয়ে। পরিশেষে আমি বলছি আদর্শ সমাজ মানে পরিশেষে আমি বলছি ধন্যবাদ মাননীয় স্পিকার এবং আমার সঙ্গে বক্তব্য প্রদান সুযোগের জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সংসদ সদস্যকে, সরকার দলীয় সদস্যকে। এই পর্যায়ে আমি বিষয়টির বিপক্ষে যুক্তিতর্ক নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিরোধী দলীয় সংসদ সদস্য জনাব আরিফুজ্জামান মোরাদকে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل رب زدني علما. وقال النبي صلى الله عليه وسلم: الحكمة ضالة المؤمن فأين وجدها فهو أحق بها. أو كما قال عليه الصلاة والسلام. মাননীয় স্পিকার, সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত শ্রোতাবৃন্দ, আমি বিপক্ষ দলের বক্তা হিসেবে ইতিহাসের আলোকে আজকের প্রস্তাবের বাস্তবতা যাচাই করতে চাই। আজকের প্রস্তাবটি হল আদর্শ সমাজ নির্মাণে কওমি মাদ্রাসায় কার্যকর ভূমিকা পালন করেছে। সম্মানিত উপস্থিতি, ইতিহাস এমন একটি আয়না যেখানে আদর্শময় বাস্তবতা প্রতিফলিত হয়, আর সেই ইতিহাস আমাদের স্পষ্ট হয়ে পড়ে কোনো সভ্যতা কখনো একক শিক্ষা ব্যবস্থার উপদারে বিশ্ব নেতৃত্ব অর্জন করেনি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ইসলামের স্বর্ণযুগের দিকে তাকাই, বিশেষ করে আঠাশ শতকের দিকে, তাহলে আমরা দেখতে পাই মুসলিম সমাজ তখন বিশ্বের সবচেয়ে উন্নত সমাজে পরিণত হয়েছিল, যখন সেখানে পূর্ণ শিক্ষার পাঠের পাশাপাশি বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা এবং প্রযুক্তি সম্বন্ধিত চর্চা ছিল। সম্মানিত উপস্থিতি, খলিফা হারুন আর-রশিদ ও মামুন আর-রশিদের আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল বিখ্যাত বাইতুল হিকমা। এটি শুধুমাত্র একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, বরং এটি ছিল গবেষণা, অনুবাদ এবং জ্ঞান চর্চার আন্তর্জাতিক কেন্দ্র। সেখানে গ্রিক, পারস্য ও ভারতের জ্ঞান ভাণ্ডার অনুবাদ করা হতো। গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান ও দর্শনের উপর গবেষণা করা হতো। এটা ছিল মুসলিম সভ্যতার শক্তির মূল কারণ। সম্মিলিত জ্ঞান ব্যবস্থা। সম্মানিত বিচারক মণ্ডলী, আমরা ইতিহাসের বেলায় দেখতে পাই ইবনে সিনাকে। তিনি ছিলেন চিকিৎসা বিজ্ঞানের মহারথী। তার লেখা আল-কানুন ভিত্তিক বই প্রায় 600 বছর ধরে ইউরোপের মেডিকেল শিক্ষার পাঠ্য ছিল। এবার আমরা আসি আল-খাওয়ারিজমির কাছে। তিনি বীজগণিতের জনক হিসেবে পরিচিত ছিলেন। আজকের অ্যালগরিদম শব্দটি তার নাম থেকে এসেছে, অর্থাৎ আধুনিক প্রযুক্তি এবং কম্পিউটার বিজ্ঞানের ব্যক্তিরা মুসলিম বিজ্ঞানীরা তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, যদি মুসলিম সমাজ শুধু একটি ধারা এনে সমাবেত থাকতো, তাহলে ইবনে সিনার মতো চিকিৎসাবিদ এবং আল-খাওয়ারিজমির মতো বীজগণিতের জনক কিভাবে তৈরি হতো? সম্মানিত উপস্থিতি, এই মানুষেরা শুধুমাত্র আলেম ছিলেন না, তারা বিজ্ঞানী ছিলেন, গবেষক ছিলেন এবং চিন্তাবিদ ছিলেন। এটাই প্রমাণ করে ইসলামের সঙ্গে গড়ে উঠেছিল ধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, "ওয়াকুল রাব্বি জিদনি ইলমা", অর্থাৎ হে আমার রব, আমার জ্ঞানকে তুমি বৃদ্ধি করে দাও। এখানে লক্ষ্য করার বিষয় যে আল্লাহ তাআলা জ্ঞানকে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে আবদ্ধ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, "আল-হিকমাতু দালাতুল মুমিন ফাআইনা ওয়াজাদহা ফাহুয়া আহাক্কু বিহা", অর্থাৎ প্রজ্ঞা হলো মুমিনের হারানো সম্পদ, যেখানে সেটা পাবে সেখান থেকেই তা গ্রহণ করবে। এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণ হয়ে যায় ইসলাম অভিযানী জ্ঞানকে সর্বোচ্চ থেকে গ্রহণ করার শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, ইতিহাস আমাদের আরেকটি কঠিন সত্য শিক্ষা দেয়, তা হলো যখন মুসলিম সমাজ জ্ঞান বিজ্ঞান গবেষণা ও নতুন চিন্তা থেকে বের হয়ে গিয়ে শুধু সংকীর্ণ পরিসরে সীমাবদ্ধ হয়ে পড়ছিল, তখনই মুসলিম সভ্যতার পতন শুরু হয়। স্পেনের আন্দালুস এক সময় ছিল জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র। সেখানে মুসলিম, খ্রিস্টান ও ইহুদিরা একসাথে জ্ঞান চর্চা করত। কিন্তু যখন সমন্বয়ের জায়গায় সংকীর্ণতা এসেছে, সভ্যতা তখন দুর্বল হয়ে গেছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এখন বাস্তবতার দিকে তাকান। আজকের পৃথিবীতে ডাক্তার মানুষের জীবন বাঁচান, প্রকৌশলী অবকাঠামো তৈরি করেন, কৃষিতে খাদ্য উৎপাদন বৃদ্ধি করেন, বিজ্ঞানের প্রযুক্তি আবিষ্কার করেন এবং আরো নৈতিকতা ও জিনিস জ্ঞান শিক্ষা দেন। অর্থাৎ আদর্শ সমাজ গঠনের জন্য সবার অবদান প্রয়োজন। একটি সমাজকে শুধু একটি প্রতিষ্ঠানের অবদানের মধ্যে সীমাবদ্ধ করা বাস্তবতা ইতিহাস এবং ইসলামের সামাজিক
দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। পরিশেষে আমি বলতে চাই, আমরা কমি মাদ্রাসা অবদান অস্বীকার করছি না, বরং যথেষ্ট সম্মান করছি। কিন্তু ইতিহাসের একান্ত সত্য হলো, ইতিহাস কখনো একক ব্যবস্থায় আদর্শ সমাজ গড়ানি, সমন্বয় সভ্যতাকে উন্নত করেছে, একমুখিত হয়। সম্মানিত উপস্থিতি, আমাকে মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ বিচার মন্ডলী, ধন্যবাদ সম্মানিত উপস্থিত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সংসদ সদস্য জনাব আরিফুজ্জামান মোহাম্মদকে। এ পর্যায়ে বিষয়টির পক্ষে যুক্তিতর্ক নিয়ে আসার জন্য অনুরোধ করছি সরকার দলীয় সংসদ সদস্য জনাব সায়েদ বিন তারেককে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم ما تعلم القرآن وعلمه. জামিয়া ইসলামিয়া রানাপাড়া কর্তৃক আয়োজিত আজকের এই ছায়া সংসদের মাননীয় সভাপতি ও অতিথি ও সুদক্ষ বিচারক মণ্ডলী সকলকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। মাননীয় স্পিকার, আজকে আমার বিপক্ষ দলের বন্ধুরা যে কথা বলেছেন, মাননীয় স্পিকার, আজকে আমার বিপক্ষ দলের বন্ধুরা যে কথা বলেছেন তাদের প্রতিটি কথা তথ্যের ভালো ছিল টুকরে করছেন। তারা কওমি স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে। মাননীয় স্পিকার, তারা বলে গেছে যে একটি আদর্শ সমাজ মানে টেকনোলজির নৈতিকতা নয়। মাননীয় স্পিকার, একটি আদর্শ সমাজ মানে টেকসই নৈতিকতা। চলুন আজ আমি ইতিহাস আর দলিলের মাধ্যমে তাদের সত্যতা প্রকাশ করে দিই। মাননীয় স্পিকার, একটি আদর্শ সমাজের প্রথম শর্তই হলো স্বাধীনতা। ইতিহাস সাক্ষী 1857 সালের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে 1947 এবং 1971 সালের স্বাধীনতা যুদ্ধে কওমি মাদ্রাসার আলেমদের পক্ষে এই মাটির ঋণ শোধ হয়েছে। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি এবং মাওলানা কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির যে ধারা, তা দেশপ্রেমের দলিল। আদর্শ সমাজ তারাই করতে পারে যারা গুলিদের সামনে নিজেদের জীবনকে বাজি রেখে জান দিতে পারে। মাননীয় স্পিকার, এই ত্যাগের ইতিহাস আছে কি বিপক্ষ দলের কাছে? মাননীয় স্পিকার, বিপক্ষ দল বলেছে কেউ যদি অসুস্থ হয় তাহলে কি তারা মাদ্রাসার কাছে আসবে? অবশ্যই এই অসংখ্য অগণিত আমাদের কাছে রেকর্ড আছে যে কেউ যদি অসুস্থ হয় ওস্তাদদের কাছে আসে, হুজুরদের কাছে আসে, ইমামদের কাছে আসে, খতিবদের কাছে আসে পানি পড়া নেওয়ার জন্য। আর তারা বলেছে শুধু কি বিমান কি তারাই চালাবে, কওমি মাদ্রাসার ছাত্ররাই চালাবে? না, কওমি মাদ্রাসার ছাত্ররা বিমান চালাবে না। তবে এই ইতিহাস আছে কোরআনের মধ্যে বিজ্ঞান তাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে কিভাবে প্লেন চালাতে হবে। হয়তোবা সেটা বরাবর না, কিন্তু সেটা ওপেনে না, কিন্তু গোপনে সেটা দেখিয়ে দিয়েছে যে কিভাবে বিমান এবং ডাক্তারি করতে হয়। সূরা ফাতিহার অর্থই হলো সেবা। হ্যাঁ, তা কি তারা জানে না? মাননীয় স্পিকার, বিপক্ষ দল কি ভুলে গেছে যে বিপক্ষ দল আমাদেরকে বলতে চেয়েছে যে আমরা নাকি শিখলে? তাদেরকে আমি মনে করে দিতে চাই 2018 সালে 19 সেপ্টেম্বর বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিস সম্মানকে মাস্টার সম্মান দান করা হয়েছে। 2026 সালের রেকর্ড সংখ্যানের স্বীকৃতি কওমি গ্র্যাজুয়েটকে এখন জাতীয় উন্নয়নে সরাসরি ভূমিকা রাখছে না। এটি কি তাদের কার্যকরিতার দলিল নয়? মাননীয় স্পিকার, প্রতি বছরই মধ্যপ্রাচ্য সহ বিশ্বব্যাপী আয়োজিত আন্তর্জাতিক হেলথ ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে আরব মঞ্চে যখন বাংলাদেশের নাম প্রতিধ্বনিত হয় তখন সেই গর্বের কারিগর হয় একমাত্র কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাই। মাননীয় স্পিকার, একটি আদর্শ সমাজ বিশ্ব দরবারে যে সম্মান পায় তার সিংহভাগই হইতেছে একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থীগুলাই। মাননীয় স্পিকার, কওমি মাদ্রাসা কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এটি একটি বৃহৎ আত্মমানবতার সেবা কেন্দ্র। সমাজ ব্যবস্থা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং রাষ্ট্রের বাজেট সাশ্রয় করতে এই প্রতিষ্ঠানগুলো নিঃস্বার্থ ভূমিকা পালন করছে। তাকে আমার বিরোধী দলের বন্ধুরা করছে। মাননীয় স্পিকার, হয়তো আমাদের বিরোধী দল বন্ধুরা জানে না, তাই এই বিষয়ে আমি তাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে চাচ্ছি। মাননীয় স্পিকার, বাংলাদেশে এতিম ও অভিভাবকহীন শিশুদের একটি বিশাল অংশ কওমি মাদ্রাসা লীলা বোর্ডিংয়ে লালিত পালিত হচ্ছে। কি তাদের ভূমিকায় কি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে যে ফ্রিতে লালিত পালিত করছে? মাননীয় স্পিকার, রাষ্ট্র যেখানে সকল এতিম শিশুর অবসান নিশ্চিত করতে হিমশিম খায়, সেখানে কওমি মাদ্রাসাগুলো তাদের শিক্ষা তাদের শুধু খাবারই দিচ্ছে না, বরং তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করছে যে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। মাননীয় স্পিকার, এটি অপরাধ প্রবণতা কমাতে এবং সামাজিক ভারসাম্য রক্ষায় বড় বড় ভূমিকা রাখছে। মাননীয় স্পিকার, কওমি মাদ্রাসাগুলো রাষ্ট্রের জন্য কোনো বোঝা নয়, বরং রাষ্ট্রের ছায়াসঙ্গী। মাননীয় স্পিকার, তারা জাতীয় বাজেট সাশ্রয় করছে, দুর্যোগ ডাল হিসাবে কাজ করছে, এতিম ও অসহায়দের এক বিশাল সামাজিক দায়ভার গ্রহণ করছে। তাই কওমি মাদ্রাসার এই নিঃস্বার্থ অবদানগুলো জাতীয়ভাবে যথাযথ মূল্যায়ন করা এই সময়ের সেবা দাবি। মানুষ সেবা এবং দেশপ্রেমের এই ধারাও যাতে অব্যাহত থাকে। মাননীয় স্পিকার, যে কোনো জাতীয় সংকটে বা নৈতিকতায় কওমি মাদ্রাসা দিক নির্দেশনামূলক ভূমিকা পালন করছে। তারা যুব সমাজকে ইফটিজিং এবং মাদক বিরোধী এবং চাঁদাবাজির মতো গ্যাংস্টার দলকে ফিরিয়ে এনে সুশৃঙ্খল
সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তুলছে। এই শৃঙ্খলা রাষ্ট্রীয় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করতে হয় না, যা রাষ্ট্রের প্রশাসনিক ব্যয় সাশ্রয় করে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের কিছু সময় বাড়িয়ে দিতে চাই, 1 থেকে 2 মিনিট। মাননীয় স্পিকার, বাংলাদেশের কেন্দ্রীয় কারাগার থেকে আমি বক্তব্যের এই শেষ পর্যায়ে আমি আমার বিরোধী দলের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। বক্তব্যের এই শেষ পর্যায়ে আশা করি সকল প্রশ্নের উত্তর আমার বিরোধী দলের বন্ধুরা দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, বাংলাদেশের কেন্দ্রীয় কারাগার থেকে শুরু করে জেলা কারাগার রেকর্ড চেক করুন, বিপক্ষ দল কি আমার কিছু দেখাতে পারবে? সংসদ সদস্য, আপনার জন্য 30 সেকেন্ড সময় দেওয়া হবে। বাংলাদেশের কেন্দ্রীয় কারাগার থেকে শুরু করে জেলা কারাগার রেকর্ড চেক করুন, বিপক্ষ দল কি আমার কিছু দেখাতে পারবে যে অন্যায় ও জুলুমের শিকার হওয়া ছাড়া জেলখানার 1% কওমি মাদ্রাসার শিক্ষার্থী বা আলেম সমাজ রয়েছে, কিন্তু শিক্ষিতদের হার 99% থেকে বেশি রয়েছে। মাননীয় স্পিকার, 0% অপরাধী তৈরি করে সমাজকে পবিত্র রাখছে, এর চেয়ে বড় আদর্শ সমাজ আর কি হতে পারে? মাননীয় স্পিকার, বিরোধী দলের বন্ধুদের কাছে আমার এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা দেখাতে পারবে যে নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো এবং নিজেরটা না বুঝে অন্যেরটা বোঝা? মাননীয় স্পিকার, তাদেরকে আমি বেশি দূরে যেতে বলবো না, তাদেরকে আমি কাছে যেতে বলবো। সামনে মিস করে যায় দেখুন, তারা তাদের শিক্ষার্থীকে চেক করতেছে না, তারা শিক্ষার্থীর বাবার ব্যাংক ব্যালেন্সও চেক করতেছে। যদি সেখানে ভর্তি পারে তাহলে সেখানে তাদেরকে ভর্তি নিচ্ছে না। কিন্তু আমাদের এরকম অসংখ্য অগণিত রেকর্ড আছে যে আমরা পিতামাতার শিক্ষার্থীর ব্যাংক ব্যালেন্সের তো দূরের কথা, পিতামাতা ছাড়াও আমরা এই ছাত্রদেরকে ভর্তি নিচ্ছি। এটা কি আমাদের জন্য কম হয়ে যাচ্ছে? মাননীয় স্পিকার, আমি আশা করছি এই সকল প্রশ্নের উত্তর আমার বিপক্ষ দলের মন্ত্রীরা দিয়ে যাবেন। আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সংসদ সদস্য জনাব জাহিদ তারেককে এই পর্যায়ে বিষয়টির বিপক্ষে যুক্তিতর্ক নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিরোধী দলীয় সংসদ সদস্য জনাব এনামুলকে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلنا بعضكم لبعض سخريا، وقال رسول الله صلى الله عليه وسلم: يد الله مع الجماعة، أو كما قال عليه الصلاة والسلام. মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মন্ডল এবং উপস্থিতবৃন্দ সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাননীয় স্পিকার, বিপক্ষ দলের চতুর্থ বক্তা হিসেবে আমি আজ এমন একটি বাস্তবতা তুলে ধরতে দাঁড়িয়েছি যেটি অস্বীকার করার সুযোগ নেই। মাননীয় স্পিকার, আমাদের বিপক্ষ দলের পক্ষ থেকে বলা হয়েছে আধুনিক সমাজ বিনির্মাণে ওই মাদ্রাসায় কার্যকর ভূমিকা রাখছে, কিন্তু আমি বলছি বিপক্ষ দলের আমি বিপক্ষ দলকে বলতে চাই একটি সমাজ গ্রহণ একটি প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে থাকে না, সমাজ গড়ে ওঠে পারস্পরিক নির্ভরতা, দায়িত্ববোধ এবং সমন্বয়ের মাধ্যমে। মাননীয় স্পিকার, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন সুখরিয়া, অর্থাৎ আমি তোমাদের একজনকে আরেকজনের জন্য উপকারী বানিয়েছি। এই আয়াতের গভীর অর্থ হলো আল্লাহ পৃথিবীর ব্যবস্থাকে এমন ভাবে সাজিয়েছেন যেখানে সবাই এক অপরের প্রয়োজন পূরণ করবে। কেউ জ্ঞান দিবে, কেউ চিকিৎসা দিবে, কেউ বা নিরাপত্তা দিবে, কেউ অর্থ পরিচালনা করবে, কেউ দিনের শিক্ষা দিবে। এটাই সমাজের স্বাভাবিক কাঠামো। মাননীয় স্পিকার, কোরআনের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন এবং মা'আল জামাআতি, অর্থাৎ আল্লাহর সাহায্য জামাতের সাথে। এখানে জামাত মানে শুধু দল নয়, সম্মিলিত প্রচেষ্টা। অর্থাৎ ইসলাম কখনো বিচ্ছিন্নতা শেখায় না, বরং সম্মিলিত ব্যবস্থা শেখায়। মাননীয় স্পিকার, আমি এখন একটি বৈজ্ঞানিক বাস্তবতা তুলে ধরছি। বিজ্ঞান বলে সৌরজগৎ দেখুন, শুধু সূর্য থাকলে কি পৃথিবীতে জীবন থাকে? না, পৃথিবীর প্রয়োজন, বায়ুমণ্ডলের প্রয়োজন, প্রাণীর প্রয়োজন, সবকিছু মিলে জীবন সম্ভব হয়েছে। ঠিক তেমনি সমাজের বহু উপাদানের সমন্বয়ে টিকে থাকে। আমি এখন একটি ইতিহাস দিচ্ছি। একটি বিশাল জাহাজ সমুদ্রে চলতে শুধু ক্যাপ্টেনের যথেষ্ট নয়, সেখানে ইঞ্জিন লাগে, নাবিক লাগে, মানচিত্র লাগে, যোগাযোগ ব্যবস্থা লাগে। একটি অংশ বাদ পড়লে পুরো জাহাজ ডুবে পড়ে। সমাজও ঠিক তেমনি মাদ্রাসা গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু মাদ্রাসা দিয়ে রাষ্ট্র চলে না। মাননীয় স্পিকার, আমি বিপক্ষ দলের কাছে কিছু বাস্তব প্রশ্ন রাখতে চাই। যদি যে দেশে ডাক্তার থাকে না, সে দেশে মানুষ কিভাবে চিকিৎসা করবে? যে দেশে প্রকৌশলী না থাকে, রাস্তা, সেতু, বিদ্যুৎ তৈরি করবে কিভাবে? যে
যদি প্রশাসন না থাকে আইন শৃঙ্খলা বজায় রাখবে কিভাবে, যদি বিজ্ঞান না থাকে প্রযুক্তি আধুনিক সভ্যতা টিকবে কিভাবে। মাননীয় স্পিকার তারা কিভাবে বলে কোন মাদ্রাসায় প্রতিষ্ঠা করে একটি প্রতিষ্ঠান যথেষ্ট। মাননীয় স্পিকার বিপক্ষ দল সমাজে একটি গুরুত্বপূর্ণ অংশকে পুরো সমাজ হিসেবে দেখা যাচ্ছে। এটি যেমন কেউ বলে শুধু শিকড় থাকলে গাছ বাঁচবে, কিন্তু বাস্তবতা হলো শিকড়ের সাথে কাণ্ড লাগে, পাতা লাগে, ফল লাগে, পানি লাগে, সূর্যের আলো লাগে। মাননীয় স্পিকার তবে একটি গাছ পূর্ণতা পায়, ঠিক তেমনি সমাজে বহু প্রতিষ্ঠানের সমন্বয়ে পূর্ণতা পায়। মাননীয় স্পিকার আমরা কওমি মাদ্রাসার বিরোধিতা করছি না, আমরা এক চিন্তা দাবি বিরোধিতা করছি। মাননীয় স্পিকার কারণ সত্য হলো একটি ইট দিয়ে দেওয়াল হয় না, একটি টাকা দিয়ে গাড়ি চলে না, একটি অঙ্গ দিয়ে দেওয়া বাঁচে না, তেমনি একটি প্রতিষ্ঠান ছাড়া আদর্শ সমাজ গড়ে ওঠে না। মাননীয় স্পিকার অতএব পুরাণ হাদিস বিজ্ঞান বাস্তবতা এবং ইতিহাস সবকিছু প্রমাণ করে আদর্শ সমাজ গড়ে সমন্বিত ব্যবস্থা কার্যকর, কোন একক প্রতিষ্ঠান নয়। কারণ এই কারণে আমি দৃঢ়ভাবে এই প্রস্তাবে বিরোধিতাভাবে আবেদন করছি। মাননীয় স্পিকার ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিরোধী সংসদ সদস্য জনাব এনামুলকে। সম্মানিত উপস্থিতি, বিরোধী দলের সংসদ সদস্য জনাব এনামুল সাহেবের বক্তব্যের মাধ্যমে আজকের আমাদের এই ছায়া সংসদের পক্ষ দল এবং বিপক্ষ দলের সংসদ সদস্যদের বক্তব্য শেষ হয়েছে। এই পর্যায়ে বিষয়টির পক্ষে যুক্তি খণ্ডন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সরকারের দলীয় প্রধান জনাব তামিম সরকারকে। আপনার সময় 3 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আমি পুনরায় বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার, আজ মহাসংসদে দীর্ঘ সময় ব্যাপী বিতর্ক চলল। এতে তাতে একটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে বিরোধী দল বহুদের নিকট কমি মানুষের বিরুদ্ধে বলার মতো বাস্তবিক কোনো অভিযোগ নেই, কেবল তারা কিছু পুরনো সংখ্যাটা বুঝিয়ে উড়িয়েছেন, তার আধুনিকতা ধোয়া দিয়েছেন। কিন্তু তারা কি জানেন না যে মূল্যবোধীন আধুনিকতা হলো একটি মাত্র দেহ ছাড়া একটি আত্মা ছাড়া একটি দেহ মাত্র কমি মানুষের সেই আত্মাকে বাঁচিয়ে রাখছে। মাননীয় স্পিকার, আমরা একটি স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখি। ওই মানুষের গত 100 বছর ধরে প্রমাণ করে যাচ্ছে কিভাবে তা রাষ্ট্রের উপর বোঝা না হলেও লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করে যাচ্ছে। তাদের এই কমিউনিটি ফান্ডিং মডেল আজ বিশ্বের বড় বড় সমাজ বিজ্ঞানীদের গবেষণার কেন্দ্রবিন্দু স্থলে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, বিপক্ষ দল প্রায় না বসে কমি মানুষের শিক্ষাকে বিভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে। কিন্তু মাননীয় স্পিকার, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের প্রতিটি বড় বড় ধর্মীয় সামাজিক সংকট, বাংলাদেশের প্রতিটি বড় বড় ধর্মীয় সামাজিক সংকটে কমি মাদ্রাসার শিশু আলেমরা সর্বদা শান্তির পক্ষে ভূমিকা দিয়েছেন এবং উগ্রবাদের বিরুদ্ধে তারা বুক চেতিয়ে দাঁড়িয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, তারা এদেশের রুট লেভেল ইন্টেলিজেন্সি হিসেবে কাজ করে সমাজকে বড় বড় ধরনের বিশৃঙ্খলা থেকে হেফাজত করে যাচ্ছে প্রতিনিয়ত। মাননীয় স্পিকার, আজ আমাদের যুব সমাজ যখন পরিচয়হীনতার সংকটে ভুগছে, তারা যখন পরিচয় হারিয়ে ফেলছে, যখন অপসংস্কৃতি আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়েছে, মাননীয় স্পিকার, তখন কমি মাদ্রাসাগুলোই আমাদের দেশীয় ধর্মীয় সংস্কৃতির শেষ দুর্গ হিসেবে দাঁড়িয়ে আছে। তারা আমাদের শেখায় কিভাবে আধুনিক হয়েও নিজের শিক্ষককে বুঝে দিতে হয় না। আদর্শ সমাজ মানে নিজের পরিচয় নিয়ে বেঁচে থাকা, যা কমি মাদ্রাসা আমাদেরকে উপহার দিচ্ছে। মাননীয় স্পিকার, কমি মাদ্রাসা কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এদেশের কোটি কোটি মানুষের আবেগ ও বিশ্বাসের জায়গা। মাননীয় স্পিকার, আমাদের পূর্ববর্তী বক্তারা দেখিয়েছেন কিভাবে কমি মাদ্রাসাগুলো অপরাধমুক্ত সমাজ, নারী শিক্ষা এবং এতিমদের আশ্রয়ে একক ভূমিকা রাখছে এবং একটি আদর্শ সমাজ গঠনে কমি মাদ্রাসার ভূমিকা ও এই ব্যাপারে সমস্ত অপত্য দলিলের তথ্যের ভিত্তিতে আমি প্রস্তাব পেশ করছি। আদর্শ সমাজ বিনিময়ে কমি মাদ্রাসার কার্যকর ভূমিকা রাখছে শীর্ষকে প্রস্তাবটি মহান সংসদে সর্বসম্মতিক্রমে পাশ করানো হোক। মাননীয় স্পিকার, ইতিহাস আমাদের ক্ষমা করবে না যদি আজ আমরা সত্যকে অস্বীকার করি। কমি মাদ্রাসা দেশের ধুলোয় মাটির সাথে মিশে থাকা এক অমর প্রতিষ্ঠান। আসুন আমরা দলাদলি ভুলে আমরা সত্যকে স্বীকার করি এবং এই দিনটি পাশের মাধ্যমে একটি নৈতিক ও মানবিক সমাজ গঠনের দিকে আরো বহু বহু ধাপ এগিয়ে যাই আমরা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সংসদ দলীয় প্রধান জনাব তামিম সরকারকে। এ পর্যায়ে বিষয়টি বিপক্ষে যুক্তিতর্ক পেশ করার জন্য আমি অনুরোধ করছি বিরোধী দলীয় সংসদ সদস্য জনাব শাহপুরান।
মাননীয় স্পিকার এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিপক্ষ দলের যুক্তি খণ্ডনের জন্য আমি এই মহান সংসদে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, আমার বিপক্ষ দলের ভাইয়েরা আমাদের কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে মনে হয় শোনেনি। আমরা বলেছি যে কওমি মাদ্রাসাও আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখছে, কিন্তু একমাত্র নয়। তারা বারবার শুধু এদিক সেদিক কথা বলেছে, সঠিকভাবে তারা কথা বলতে পারেনি। মাননীয় স্পিকার পুরো বিতর্কে আমাদের প্রতিপক্ষ এমনভাবে কথা বলেছেন যেন বর্তমানে কওমি মাদ্রাসা সমাজই একমাত্র আদর্শ সমাজ গঠনের যোগ্যতা প্রতিষ্ঠান, যেন সত্য নৈতিকতা, আদর্শ ও নেতৃত্বের একচ্ছত্র মালিক তারাই। মাননীয় স্পিকার, যুক্তির একটি মৌলিক নীতি হলো যে নিজেই একটি সমস্যার ভিতরে রয়েছে, সে সেই সমস্যার একমাত্র সমাধান দাবি করতে পারে না। মাননীয় স্পিকার, আমরা যদি আজকে বাস্তবতার দিকে তাকাই তাহলে দেখবো যে কওমি মাদ্রাসার ভিতরেই নানা ধরনের সমস্যা রয়েছে। কওমি মাদ্রাসার ভিতরে তাদের অনেক ধরনের মতপার্থক্য রয়েছে। কওমি মাদ্রাসা একটি একমাত্র মাদ্রাসা হওয়া সত্ত্বেও তাদের বড় বড় 6টি ভোট রয়েছে। যদি তারা একমাত্র হয়ে থাকে তাহলে তাদের একটি মাত্র ভোট থাকার কথা, তারা কেন 6টি ভোটে যাবে? এভাবে একটি আদর্শ সমাজে ফাটল সৃষ্টি হয়। মাননীয় স্পিকার, যদি আমরা আজকে মহান সংসদের দিকে তাকাই তাহলে জনমতের রায় বলছে কওমি মাদ্রাসার যেসব নেতা রয়েছে তারা এখনো সংসদে উপস্থিত হতে পারেনি, কারণ জনমতের রায়কে তারা প্রতিফলন করতে পারেনি। জনগণ মনে করে যে তারা আদর্শ সমাজ গঠনে একমাত্র ভূমিকা রাখছে না, তার কারণে মানুষ তাদেরকে সংসদে পাঠায়নি। মাননীয় স্পিকার, তারা সংসদে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু মানুষ মনে করেছে তারা এখন উপযোগী নয়, যার ফলশ্রুতিতে তারা সংসদে উপস্থিত হতে পারেনি। মাননীয় স্পিকার, কিন্তু আমরা কওমি মাদ্রাসার ইতিহাস অস্বীকার করিনি, কিন্তু ইতিহাসের অবদান আর বর্তমানের যোগ্যতা কি এক জিনিস নয়, কারণ অতীতের গৌরব আর বর্তমানের সংকটকে ঢেকে রাখতে পারে না। মাননীয় স্পিকার, আমরা প্রথমে রাজনৈতিক বিভাজনের কথা বলেছি। একদল গণতন্ত্রকে হারাম বলে, অন্য দল একই গণতন্ত্রকে হারাম বলে। এখন এখানে একটি মৌলিক যুক্তি রয়েছে, হালাল ও হারাম একসাথে সত্য হতে পারে না। অতএব এই মৌলিক বিষয়ে এত বড় মতবিরোধ প্রমাণ করে আদর্শিক স্থিরতা অনুপস্থিত। আর যারা গণতন্ত্রকে বৈধ বলেছেন তারাই আবার বহুদল, উপদল ও নেতৃত্ব কেন্দ্রিক ভূমিতে বিভক্ত। এখানে আমাদের যুক্তি স্পষ্ট, যেখানে একই মতের মানুষের ঐক্য ধরে রাখতে পারে না, সেখানে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করবে তারা কিভাবে? মাননীয় স্পিকার, আমরা ভোট বিভাজনের কথাও বলেছি। একই আকীদা, একই কিতাব, একই দাওয়া, তারপরেও অসংখ্য ভোট। এখানে শুধু প্রশ্ন ব্যাখ্যার নয়, প্রশ্ন হলো কেন? যদি আদর্শিক ঐক্য শক্তিশালী হতো তাহলে নেতৃত্ব কেন্দ্রিক বিভাজন এত ব্যাপক হতো না। কারণ যুক্তি বলে ঐক্য শক্তিশালী হলে বিভাজন কমে, আর বিভাজন বাড়লে অত্যন্ত দুর্বল প্রমাণিত হয়। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের মাধ্যমে একটি জিনিস স্পষ্ট করতে চাই। আমরা কওমি মাদ্রাসাকে আদর্শ সমাজ গঠনে বলছি যে তারা ভূমিকা রাখছে, কিন্তু একমাত্র নয়, তাদের একচিটিয়া দাবির বিরুদ্ধে আমরা অবস্থান করেছি। আমরা চাই যে আমাদের দাবিতে সংসদে পাস হয়। সংসদ সদস্য জনাব শাহপুরানকে প্রিয় উপস্থিতি অত্যন্ত সুন্দরভাবে এবং আমাদের আজকের এই সংসদীয় বিতর্ক ইতিমধ্যে শেষ হয়েছে। এই পর্যায়ে আমরা আমাদের সম্মানিত বিচারক মহোদয়দের গুরুত্বপূর্ণ নসিহত শুনব। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন
অত্র জামিয়ার সুনামধন্য মুহাদ্দিস, আজকের বিচারক হযরত মাওলানা মুফতি লোকমান হাকিম সাহেব তাওয়াক্কুল করেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. উপস্থিত আসাদুজায়ে কেরাম এবং স্নেহের ছাত্র ভাইরা, আমি যতটুকু জানি যে এরকম বিতর্ক অনুষ্ঠান ইতিপূর্বে হয় নাই, সেই হিসাবে তোমরা মোটামুটি ভালোই করেছ। বিতর্ক প্রতিযোগিতা একটা জটিল বিষয় এবং অনেক পড়ালেখার বিষয়। পয়েন্ট পয়েন্ট খণ্ডন করা, দালায়েল মত, সেই হিসাবে তোমরা অল্প বয়সে যতটুকু এখন উপস্থাপন করছ মোটামুটি ভালো হয়েছে। এটা আরো বিষয়ে আরো সমন্বয় পড়ালেখা করা, বিতর্ক প্রতিযোগিতার ইগুলা দেখা, এরপর এটা আস্তে আস্তে ভালো হবে। তো যাই হোক, বিষয় তো এখন দুটা গ্রুপ, আমরা তো কোনো পক্ষে যেতে পারি না। এখানে তাদবিক দেওয়া যেতে পারে যে আদর্শ, যেটা কোরআন হাদিসের শব্দ উসওয়া, মডেল, নমুনা। আদর্শ বলা হয় মাই তাদাবিহি, যেটাকে অন্য অনুসরণ করে, অনুসরণীয় যেটা, সেটা হলো আদর্শ। এই ব্যাপারে আদর্শ তো কোরআন সুন্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের যেই বার্তা, তাদের যে মিশন ছিল, এটাই কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আদর্শ। কোরআনুল কারীমে আছে আমানু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের অনুসরণ করা, তারাই আমাদের প্রকৃত অর্থে আদর্শ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আদর্শের চর্চা যেই প্রতিষ্ঠানে হবে, এই আদর্শের চর্চা যেখানে হবে, যারা এটা চর্চা করবে, বাস্তবায়ন করবে, ওইটাই সমাজের জন্য আদর্শ। সাহাবায়ে কেরামের যে শিক্ষা দীক্ষা, এটা কোন মাদ্রাসায় তো অবশ্যই হইতেছে, এবং সিংহভাগ 70% বলা যায় কোন মাদ্রাসায় এই শিক্ষা দীক্ষাটার চর্চা বেশি হয়। অনেক প্রতিষ্ঠানে হয়, আলিয়া মাদ্রাসায় হয়, বিভিন্ন ভার্সিটিতেও হয়, ইসলামী স্টাডিজ যেটা আছে, এই উসওয়া আসমানি ইলমে ওয়াহিদ চর্চা সবচেয়ে বেশি কোন মাদ্রাসায় হয়ে থাকে। এবং এটা তাদের এই আদর্শের চর্চা বিভিন্নভাবে সমাজে প্রতিফলিত হয়। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখতেছে দাওয়াত ও তাবলীগ, যার প্রতিষ্ঠাতা দারুল উলুম দেওবন্দের কৃতি ছাত্র মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ। সমাজের মানুষকে আদর্শ বানানোর ক্ষেত্রে আরেকটা বড় ভূমিকা তাসকিয়াতুন নাফসের, এটারও পুরোটা অন্যতম হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনিও এই করুণা দাসের একজন ছাত্র।
এভাবে সব লাইনেই জাহাদ ফি সাবিলিল্লাহ, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, এই আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে সমাজে কওমি মাদ্রাসার ভূমিকা এটা অনস্বীকার্য এবং সবচেয়ে বেশি। তবে কিছু ক্ষেত্রে দুর্বলতা আছে, এটা মাদ্রাসার দোষ না। যেমন এক ছাত্র ভাই বলল যে কওমি মাদ্রাসার হুজুররা ঐক্য থাকতে পারেনি, এটা একটা বদ প্রভাব অবশ্যই সমাজে পড়ছে। উচিত ছিল সবাই ঐক্যবদ্ধ হওয়া, এটা না থাকার কারণে সমাজে ব্যাপক বর্তমান যে সিচুয়েশন একটা প্রভাব পড়ছে। আরো কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলোর ক্ষেত্রে কওমি মাদ্রাসার উপর, যদিও এটা কওমি মাদ্রাসার কোনো ত্রুটি না, তবে ব্যক্তি বিশেষের ত্রুটির কারণে একটা খারাপ প্রভাব সমাজে পড়তেছে। কওমি মাদ্রাসার বড় একটা আদর্শ হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে আঁকড়ে ধরা। এই ক্ষেত্রেও আমরা ইদানিং অনেক ত্রুটি দেখা যাইতেছে, যে আমাদের আকাবিরিন বর্তমানে এবং সাবেক আকাবিরিন স্পষ্ট বলছে যে কোন ভ্রান্ত আকীদা বিশ্বাসের সাথে সম্পর্ক রাখলে সনদ কাটা যাবে, কিন্তু ওই আদর্শ আমরা কিন্তু অনেকে ওইটার থেকে সরে যেতেছি। অনেক বড় মানুষও এবং তাদের দেখা দেখি অনেক ছাত্র ভাইয়েরাও আছে, অবশ্যই ওনারা বড় মানুষ, কিন্তু ওনাদের যারা বড়, আমাদের সবার যারা বড়, ওনারা যেটা স্পষ্ট বলছে যে দারুল উলুম দেওবন্দের আকীদা বিশ্বাস এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস একই, কোনো পার্থক্য নেই। দারুল উলুম দেওবন্দের সবচেয়ে বুনিয়াদী যেটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা এবং সিরাতুল মুস্তাকিমের উপর অটল অবিচল থাকা। এই ক্ষেত্রে আমাদের অনেক দুর্বলতা, যেহেতু তোমরা এই বিষয়ে আলোচনা করছো যে সমাজ মানে কওমি মাদ্রাসা আদর্শ কিনা, এই ক্ষেত্রে বর্তমান বিচ্যুতি দেখা যাইতেছে। এটা আমাদের চর্চা আনতে হবে। যে বাইরা বলছে যে কওমি মাদ্রাসার ভূমিকাই একমাত্র, এই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে গেলাম। এখন বহু ছাত্র ভাইয়েরা বিভিন্ন রাজনৈতিক স্বার্থে বা তাদের বুঝ অনুযায়ী ভ্রান্ত আকীদা বিশ্বাসের সাথে তারা জড়ায় যেতেছে। অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা সমাজের পরিচিত, তারাও এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সরাসরি সাংঘর্ষিক। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই যে কথা বলছেন, যাই হোক, তাই জন্য এই ক্ষেত্রে কিন্তু আমরা এখন পিছাই চলে যেতেছি, আদর্শ হইতে পারতেছি না। ভ্রান্ত আকীদার সাথে থেকে একটু আদর্শ হইতে পারে না। কওমি মাদ্রাসার বিরাট ভূমিকা আছে সমাজে। মাদক নির্মূলে কওমি মাদ্রাসার ভূমিকা সবচেয়ে বেশি। এখন যৌতুক এটা একটা মহামারী। কওমি মাদ্রাসার আলেম ওলামারা এর বিরুদ্ধে ব্যাপক মিম্বারে আলোচনা করার কারণে এটা অনেকটা কমে গেছে। এখন মানুষ যৌতুকের বিভিন্ন দুর্যোগ, করোনা, এই সমস্ত ক্ষেত্রে কওমি মাদ্রাসার এখন ভূমিকা মাশাআল্লাহ আগের থেকে এখন আরো বেশি দেখা যাইতেছে। এই জন্য কওমি মাদ্রাসার ভূমিকা অবশ্যই আদর্শ সমাজে এটা অনস্বীকার্য। তবে সমাজ একটা অনেক বড় জিনিস, আমরা কতটুকু পর্যন্ত এই আদর্শকে সম্প্রসারিত করতে পারতেছি এটা একটা বিষয় আছে। আমরা সীমিত আকারে আমাদের আদর্শ দেখে মানুষ অনুপ্রাণিত হয়, অনেক মানুষই হয়। তো এমন এমন জায়গা আছে যেখানে আমরা আমাদের আদর্শকে সম্প্রসারিত করতে পারি না, তারা তাদের মতো চলে। এই জন্য যেন আমরা আমাদের আকাবিরিন কওমি মাদ্রাসা নিয়ে যে স্বপ্ন লালন করছেন, তারা যে সত্যিকার দারুল উলুম দেওবন্দ সবার জন্য আদর্শ, আমাদের আকাবিরিন, ওইভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও এই কওমি মাদ্রাসায় পড়ে সমাজের জন্য যেন আদর্শ হইতে পারে আমরা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সামনে একটা গুরুত্বপূর্ণ মুসিবত পেশ করার জন্য। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি আজকের সম্মানিত বিচারক অত্র জামিয়ার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব দাওয়াত করতেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم. জামিয়া ইসলামিয়া রানাউলা কর্তৃক আয়োজিত আদর্শ সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসার ভূমিকা শীর্ষক আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত হযরত আসাদুল্লাহ ইকরাম এবং আমার আজিজ তলাবা, আজকের যে বিষয়টি আমাদের জন্য নির্ধারিত ছিল বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানে সাধারণত বক্তৃতা অনুষ্ঠান হয় আর বিতর্ক প্রতিযোগিতা বলতে আমরা সাধারণত কুরবানি মোনাজারাটাকে বুঝতাম, বিশেষ করে আমাদের এই মাদ্রাসায়। তো আজকে একটা ব্যতিক্রম ধর্মী একটা প্রতিযোগিতা বিতর্ক অনুষ্ঠান হয়েছে। এখানে আমরা যারা দিয়েছি তাদের একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, আর যারা আমরা শুনেছি তাদেরও অনেক কিছু শেখার আছে এখান থেকে। আলহামদুলিল্লাহ, আমরা উভয় পক্ষ আমাদের প্রথম বিতর্ক অনুষ্ঠান হিসেবে আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিতে ভালো হয়েছে। তবে প্রস্তুতি যদি আরেকটু ভালো হতো এবং সময় নিয়ে যদি আমরা পরিকল্পিতভাবে প্রস্তুতি নিতাম তাহলে অনুষ্ঠানটা আরো ভালো হতো। তো এটা সামনে আমরা খেয়াল করব। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা হয়েছে আদর্শ সমাজ গঠনে কওমি মাদ্রাসার ভূমিকা। আমরা সবাই কওমি মাদ্রাসার ছাত্র, উস্তাদ, কিন্তু কওমি মাদ্রাসা কি জন্য প্রতিষ্ঠা হয়েছিল, আমাদের আগামীর আসলাফ কি জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এটার ইতিহাস আমরা অনেকেই জানি না। না জানার কারণে আমরা বড়দের ইতিহাস, আমরা আমাদের এই মার্কাজের ইতিহাস, দারুল দেওবন্দের ইতিহাস, যেখান থেকে কওমি মাদ্রাসার ধারা ভারত উপমহাদেশে শুরু হয়েছিল, সেটার সম্পর্কে সঠিক ইতিহাস না জানার কারণে সে আদর্শকে আমরা যেভাবে লালন করার দরকার ছিল আমরা হয়তো সেভাবে লালন করি না। এই জন্য আজকের এই সেমিনার আমাদের মাঝে এই বিষয়টা স্মরণ করে দিচ্ছে যে আমরা যে কওমি মাদ্রাসায় পড়াশোনা করছি, কওমি মাদ্রাসা কি, এই জিনিসটা আমাদের প্রথমে ক্লিয়ার হতে হবে। দারুল দেওবন্দের দীর্ঘ প্রায় 60 বছরের মুহতামিম ছিলেন আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ। তিনি আমাদের কওমি মাদ্রাসার একটা পরিচয় দিয়েছিলেন, সেটা আমি আপনাদের সামনে আজকে সংক্ষেপে বলবো। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ তিনি বলছিলেন, ইয়ে দীন আল মুসলিম ফিরকাতান আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মাশরাবান সুফি মাযহাবান হানাফি কালামান আশআরি ও মাতুরিদি সুলুকান চিশতি ও নকশবন্দি ফিকরান ওলিউল্লাহি উসুলান কাসিমি
ফুরুআন রশিদি ওয়া ইজতিমাইয়াতান মাহমুদি ওয়া নিসবাতান দেওবন্দি। সংক্ষেপে উনি যে কথাটা বলছেন এই কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটার ভিতরে আমাদের কওমি মাদ্রাসা কি জিনিসটা, আমাদের আদর্শ কি হবে সেটা সংক্ষেপে উনি বলছেন। ইয়ে দীনান মুসলিম, যে আমরা কওমি মাদ্রাসা, আমরা ধর্মীয় দিক থেকে মুসলমান। ফিরকাতান আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা ফিরকার দিক থেকে, আকীদাগত দিক থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী। মাযহাবান হানাফি, আমরা মাযহাবের দিক থেকে হানাফি। মাযহাবান সুফি, মাযহাবের দিক থেকে আমরা সুফি। কালামান আশআরি ও মাতুরিদি, আকীদার দিক থেকে আমরা আশআরি এবং মাতুরিদি আকীদার অনুসরণকারী। সুলুকান চিশতি ও নকশবন্দি, তাসাউফের দিক থেকে আমরা চিশতি এবং নকশবন্দির অনুসারী। এরপরে তিনি বলছিলেন ফিকরুল্লাহ ফিকরান ওয়ালিউল্লাহ, আমরা চিন্তা এবং চেতনার দিক থেকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী। উসুলান কাসিমি, দারুল দেওবন্দের যে মুহতামিম ছিলেন আল্লামা কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি, যে মূলনীতির দিক থেকে আমরা আল্লামা কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী। এরপরে বলছিলেন ফুরুআন রশিদি ওয়া ইজতিমাই, ফুরুআন রশিদি শাখাগত বিষয় দিক থেকে আমরা রশিদ আউল গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী। ওয়া ইজতিমাইয়াতান মাহমুদি, সামগ্রিক দিক থেকে আমরা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী। और নিসবতান দেওবন্দি, সর্বশেষ তিনি বলছিলেন নিসবতের দিক থেকে আমরা দেওবন্দের অনুসারী। তিনি এই সংক্ষিপ্তভাবে আমাদের কওমি মাদ্রাসার পরিচয় এটা তুলে ধরছেন। তা আমরা বিষয়টা যদিও উনি সংক্ষেপ, এটার উপর অনেক বিস্তারিত আলোচনা আছে, আমি সে আলোচনা এখানে করবো না, সে সুযোগও নেই। তবে আমার বলার যে বিষয়টা সেটা হচ্ছে, আগে আমাদেরকে বুঝতে হবে কওমি মাদ্রাসা কি, কওমি মাদ্রাসার আদর্শ কি, কেন কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। সেটা যদি আমরা বুঝতে পারি এবং অন্তরে লালন করতে পারি, তাহলে আগামী দিনে আমাদের চলা অনেক সহজ হবে। এই জন্য কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা এটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পথে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছেন, সেটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আর কওমি মাদ্রাসা সেই মা আনা আলাইহি ওয়া আসহাবি আদর্শকে লালনকারী একটা জামাত, একটা প্রতিষ্ঠান। কওমি মাদ্রাসা একটা চেতনার নাম, একটা আদর্শের নাম, একটা বিপ্লবের নাম, একটা ইতিহাস, একটা ঐতিহ্য, একটা অবদান। সেই অবদান হচ্ছে দারুল দেওবন্দের অবদান। দারুল দেওবন্দ কেন প্রতিষ্ঠা হয়েছিল? দারুল দেওবন্দ এটা শুধুমাত্র একটি গতানুগতিক কোন প্রতিষ্ঠানের নাম নয়। দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল মুসলমানদের ইমান, আকীদা, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে রক্ষা করার জন্য, মুসলমানের দ্বীনি ঐতিহ্যকে রক্ষা করার জন্য দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল। এই জন্য আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, আমরা আগে দারুল দেওবন্দের ইতিহাস পড়ি, কওমি মাদ্রাসা কেন প্রতিষ্ঠিত হয়েছিল সেটা জানি। এটা আমার জীবনে, পড়াশোনার জীবনে, আমার আগামী দিনে চলার পথে অনেক গতি সঞ্চার করবে। আরেকটি বিষয় হচ্ছে আদর্শ সমাজ। আসলে সমাজ আদর্শ তো তখনই হবে আগে যদি ব্যক্তি আদর্শ হয়। আদর্শ ব্যক্তি ছাড়া কখনো আদর্শ সমাজ গঠন করা সম্ভব হবে। প্রথমে ব্যক্তি, কয়েকজন ব্যক্তি মিলে একটা পরিবার হয়, কয়েকটা পরিবার মিলে একটা সমাজ হয়। আল্লাহ হয়ে গেছে, তো আমি আমার আলোচনা সংক্ষেপ করতেছি।
ব্যক্তি মানুষ তৈরির কারখানা হচ্ছে কওমি মাদ্রাসায় শুধুমাত্র তালিম শেখানো হয় না, এর পাশাপাশি তরবিয়ত দেওয়া হয়, আদর্শ মানুষ গঠন করা হয়। এটা কওমি মাদ্রাসা ব্যতীত গতানুগতিক অন্য কোনো শিক্ষা ব্যবস্থা বিদ্যমান নাই বললে স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা বলে সেখানে শিক্ষা আছে কিন্তু দীক্ষা নাই, তালিম আছে তরবিয়ত নেই। আর কওমি মাদ্রাসায় তালিম পাশাপাশি তরবিয়ত দুটার সমন্বয় হচ্ছে কওমি মাদ্রাসা। এই জন্য আমি এ কথা ধীরে চিন্তে বলতে পারি যে আদর্শবান মানুষ যদি তৈরি করতে হয় তাহলে সেটা একমাত্র কওমি মাদ্রাসার মাধ্যমে সম্ভব। আর মানুষ যখন আদর্শ হবে তখন অটোমেটিক সমাজ আদর্শ এমনি হবে। এই জন্য যারা আজকে মাদ্রাসা, স্কুল, কলেজ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারা আমি মনে করি আদর্শ মানুষ তৈরি করার জন্য আমাদের কওমি মাদ্রাসা থেকে শিখতে পারে অনেক কিছু। তো এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, ছাত্র ভাইদেরকে বলবো যে আমরা আগে নিজের জীবন গঠন করি, তাহলে ইনশাআল্লাহ ব্যক্তি জীবন যখন সুন্দর হবে তখন সেখান থেকে আদর্শকে কিছু দেওয়া সম্ভব হবে, সমাজকে কিছু আদর্শ দেওয়া সম্ভব হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যক্তি জীবনে আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ হুজুরকে আমাদের সামনে দীর্ঘ সময় কিছু আলোচনা করার জন্য। প্রিয় উপস্থিতি, এর পর্যায়ে আজকের এই বিষয় নিয়ে এবং আজকের এই বিতর্কে ফলাফল ঘোষণা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি পাত্র জামিয়ার সুনামধন্য মুহাদ্দিস এবং নাজরত আলিমা হযরত মাওলানা মুফতি গোলাম কিবরিয়া সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি আজকের এই বিতর্ক প্রতিযোগিতা, সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে আমাদের যে সকল আসাতিজা কেরাম নিরলস শ্রম দিয়েছেন এবং এই ইন্তজামের একটু সুন্দর একটা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য যারা নিরলস প্রচেষ্টা করে গেছে। এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে সরকারদলীয় এবং বিরোধীদলীয় যারা সংসদ সদস্য হিসেবে এখানে বক্তব্য প্রদান করেছেন, যুক্তিতর্ক পেশ করেছেন। আমি প্রথমেই সংসদীয় যে রীতি অনুযায়ী যে বিলের উপর আজকে আমাদের আলোচনা হয়েছে যে আদর্শ সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসাই কার্যকর ভূমিকা রাখছে, এই বিষয়ে আজকের এই মহান সংসদে আমরা পক্ষে এবং বিপক্ষে যুক্তিতর্ক শুনেছি। আমি এই পর্যায়ে এই আলোচনা বা এই বিলের সমাপ্তি টানার জন্য আমি এই মহান সংসদে যারা উপস্থিত আছেন তাদের সামনে এটার কণ্ঠভোট যেটাকে বলে, আমি কণ্ঠভোটটা একটু দেখতে চাই। আমি কণ্ঠভোট দেখতে চাই যে আমার এই মহান সংসদে যে আজকের এই প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে তাদের কণ্ঠ ভারী বেশি, যেটাকে বলে কণ্ঠভোট, যেটা একটা বিলের পরিসমাপ্তি হয়। আমি আগে এটা একটু যাচাই করতে চাই। তো আমি সবাইকে বলবো যে আজকের যে আমাদের বিল ছিল, আমাদের যা প্রস্তাবনা ছিল আদর্শ সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসায় কার্যকর ভূমিকা রাখছে, এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হা বলুন। এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হা বলুন। এই প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা না বলুন। আমার কাছে দুইটাই বরাবর মনে হইতেছে।
দুইটাই বরাবর মনে হইতেছে। একটা বিষয় হলো যুক্তিতর্কের আলোকে কি হয়েছে না হয়েছে সেটা পরে, কিন্তু আমাদের আদর্শগত অবস্থানটা কি? আমাদের আদর্শগত অবস্থানটা কি? আদর্শ সমাজ বিনির্মাণের পরিণতা সেই কার্যকর ভূমিকা রাখছে। আদর্শ সমাজ বিনির্মাণের পরিণতা সেই কার্যকর ভূমিকা রাখছে। এই প্রস্তাবের পক্ষে কারা আছে? হাত তুলুন। এই প্রস্তাবের পক্ষে কারা আছে? মানে আর বাকিদের মতামত হলে যে কওমি মাদ্রাসা আদর্শ সমাজ গঠনে অবদান রাখছে না। হ্যাঁ, এককভাবে না। বুঝলাম না, মুসলিম দল কি আগে থেকেই সব লোকদেরকে কি ম্যানেজ করে আসছে নাকি? সরকার দলীয় আজকের এই বিলের উপর আলোচনা করায় শুধু সংসদে আলোচনায় যথেষ্ট না, প্রচার প্রচারণা জরুরি। সেই প্রচার প্রচারণায় সরকার দল ব্যর্থ। এই প্রচার প্রচারণায় সরকার দল ব্যর্থ। তো এই মহান সংসদে আজকে বিতর্ক প্রতিযোগিতার উপস্থাপন, অর্থাৎ একজন বক্তা তার যে বিতর্ক যুক্তিতর্ক উপস্থাপন করেছে সেই হিসাবে আজকের বিজয়ী দল হচ্ছে আমাদের মহান সংসদের বিরোধী দল। মহান সংসদের বিরোধী দল তারা সর্বমোট 535 নম্বর পেয়েছে, আর পরাজিত দল হচ্ছে সরকারি দল, যাদের মোট নম্বর হচ্ছে 526। তবে এখানে একটা বিষয়, আমরা যখন ছাত্র তখন একটা ঘটনা শুনেছিলাম। মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ, যিনি ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর নামে একজন ছিলেন, তোমরা হয়তো অনেকে ছিল না, ওনার পরেই যারা অবস্থান ছিল মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ, উনি মওদুদিয়াতের বিরুদ্ধে খুব মানে সিদ্ধহস্ত ছিলেন, খুবই একজন মানে মওদুদিয়াতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিলেন। তো উনি মাঝে মধ্যে বলতেন যে আমি মওদুদিয়াতের বিরুদ্ধে মোনাজারা করে জিতি আর হারি, আমার আদর্শ একটাই, আমার আদর্শ কি একটাই, সেটা কি মওদুদিয়া গুমরাহ। আমি হারলেও গুমরাহ, না হারলেও কি গুমরাহ। আমি তর্ক বিতর্কে হারলেও গুমরাহ, না হারলেও গুমরাহ। আজকের বক্তৃতা উপস্থাপনে সরকার দল হারুক আর জিতুক, আদর্শ সমাজ বিনির্মাণে পরিণত সেই কার্যকর ভূমিকা রাখছে, এটাই সঠিক। কিন্তু আমাদের সরকার দলের হয়তো প্রচার প্রচারণা এবং বিষয়টি উপস্থাপনে তাদের দুর্বলতা রয়েছে, যেটা আমাদের আজকের এই মহান সংসদে তাদের উপস্থাপিত বক্তব্য সেটা প্রমাণ গ্রহণ করছে। এই জন্য আমরা সরকার দলকে বলবো যে আমরা ভবিষ্যতে আমরা আমাদের যে বিলটা আনবো এগুলোর উপর আমাদের প্রচার প্রচারণা পাশাপাশি আমাদের উপস্থাপনা আরো সুন্দর এবং আরো যুক্তি নির্ভর হতে হবে। এটা সরকার দলের প্রতি আমার আহ্বান। বিষয়টা বুঝে আসছে সবার? দ্বিতীয় বিষয় হলো আমাদের আজকে এই বিষয়টা বুঝতেই ভুল করছে আমাদের যারা বিরোধী দল যারা আছে। বিরোধী দল যদিও নাম্বার বেশি পেয়েছে, কিন্তু আমি বলবো বিরোধী দল বুঝতেই ভুল করছে বিষয়টা। আমরা বলছি আদর্শ সমাজ বিনির্মাণের পরিণতা সে অবদান রাখছে, প্রস্তাব একটা, সুজা সাপ্তাহ, এটা সংসদীয় বিতর্ক, সুজা সাপ্তাহ প্রস্তাব একটা। এখন ওনারা তো স্বীকার করে গেছেন প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ তারাও অবদান রাখছেন, তাই তো এটা বিরোধিতা হইল না। কওমি মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা 3টা শিক্ষা প্রতিষ্ঠান ধরতে পারি, 3 ধারা। একটা হলো কওমি শিক্ষা প্রতিষ্ঠান, আর একটা হলো সরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আলিয়া, আর একটা ধরতে পারি জেনারেল। এই 3টা শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা সামনে রাখি তাহলে দেখব যে সমাজ বিনির্মাণে একটা আদর্শ সমাজ তৈরি হইতেছে এই কওমি মাদ্রাসার যে সকল শিক্ষার্থী আছে, যে সকল ওলামায়ে কেরাম আছে তাদের মাধ্যমে। এটা অনস্বীকার্য। আজকে যদি এদেশে কওমি মাদ্রাসা না থাকতো তাহলে আমরা সেটা বুঝতে পারতাম। এখন ওই যুক্তিতর্কের দিকে যাওয়া যাবে না যেহেতু সময় কম। তাহলে বুঝতে পারতাম যে আসলে আমাদের এই যে বাংলাদেশে একটা আমরা আদর্শ সমাজ দেখতে পাই, এটার পেছনে ওলামায়ে কেরাম, কওমি ওলামায়ে কেরাম এবং কওমি মাদ্রাসার কি অবদান আছে। কথা বুঝতে পারছো?
তো এই জন্য এই যে কওমি মাদ্রাসা আদর্শ সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসায় কার্যকর ভূমিকা রাখছে। অন্যান্য প্রতিষ্ঠানগুলোর অবদান যদিও দুনিয়াবি কিছু টেকনোলজি অথবা দুনিয়াবি কিছু প্রকৌশলী বা চিকিৎসা বিদ্যা বা ইত্যাদি এগুলোতে ভূমিকা রাখলেও কিন্তু এর দ্বারাই কি হয় না, একটা আদর্শ সমাজ তৈরি হয় না, একটা আদর্শ সমাজ তৈরি হয় না, সেটা ভিন্ন জিনিস। তো এই জন্য আমি সরকার দলীয় যারা আছে তাদের প্রতি অনুরোধ রাখবো ভবিষ্যতে এই ধরনের আলোচনায় আরো সুন্দর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য। আর বিষয়টা উপস্থাপনে অনেক দুর্বলতা এবং ত্রুটি বিরোধী দলের আছে, কারণ তারা মোটামুটি আমার কাছে মনে হয়েছে বিগত সময়ে যে ফেসিবাদের আমলে বিপক্ষে বিরোধী দল ছিল একটা, হ্যাঁ, সংসদ বিরোধী দল ছিল না, হ্যাঁ, তারা খুব চিন্তা ভাবনা করে সরকারি দলের সমালোচনা করত, হ্যাঁ, চিন্তা করে যে পরে যদি আবার কি হয়, কোনো সমস্যা হয়, হ্যাঁ, এটাকে বলতো গৃহপালিত বিরোধী দল। তো তারাও মনে হইতেছে মানে আলোচনার ক্ষেত্রে মানে অনেকটা দায় স্বীকার করে দিচ্ছে সরকারি দলে গেছে, যে না আমরা আপনাদের মতামতের সাথে আছি, কিন্তু একটু ভিন্নতা আছে, কি আছে, একটু ভিন্নতা আছে না, বিভিন্ন বিরোধী দলের মতো অবস্থান নেওয়া উচিত, তাহলে আমরা কিছু এখান থেকে আরো সুন্দর কিছু পাইতাম। তো আমি সব বক্তব্য শুনিনি, হয়তো আরো অনেক বক্তব্য, সুন্দর বক্তব্য উপস্থাপন হয়েছে। তবে সর্বশেষ বিরোধী দলীয় নেতা যে আমাদের জনাব শাহপ্রাণ, তার যুক্তিতর্ক সুন্দর ছিল, কিছুটা অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক ছিল, যেটা হওয়া দরকার ছিল কিছুটা, এবং যুক্তির আলোকে সে সেটা উপস্থাপন করতে পেরেছে। যাই হোক, সর্বোপরি আমাদের এই জামিয়ার এই সর্বপ্রথম এরকম একটা বিতর্ক প্রতিযোগিতা, উভয় দলের বক্তব্য অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে, এবং ভবিষ্যতে আমরা আরো বক্তা বৃদ্ধি করব উভয় পক্ষে, যেন দীর্ঘ সময় আমরা এই বক্তৃতা, এই বিতর্ক আমরা উপভোগ করতে পারি, এবং আমাদের এই প্রোগ্রাম, এই ধরনের আলোচনা আমাদের সামনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ আজকে বিজয়ী বক্তা তার নাম ঘোষণা করব আজকের এই বিতর্ক প্রতিযোগিতায়। প্রথম স্থান অধিকার করেছে দুই দলীয় বক্তা মোহাম্মদ শাহপরান। দ্বিতীয় হয়েছে সরকার দলীয় বক্তা জাহিদ বিন তারেক। তৃতীয় হয়েছে বিনয়ী দলীয় বক্তা মোহাম্মদ ফয়সাল। সর্বশেষ আমি আমাদের সরকার দলীয় যে সরকার প্রধান আমাদের তামিম সরকার, তার বক্তব্য অনেক সুন্দর হয়েছে, যদিও নাম্বার অনেক কারণে হয়, সুন্দর হলেও হয় না, আরো অনেক বিষয় আছে যেটা আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলী যেটা কি করেছেন, বিবেচনা করেছেন, সেটা সার্বিক দিক বিবেচনা। এবং আমি হিকমত আফজার জন্য বলতেছি, আমাদের মাশাআল্লাহ সরকার দলীয় যিনি প্রধান মোহাম্মদ তামিম সরকারেরও বক্তৃতা অনেক সুন্দর হয়েছে। সর্বশেষ এই প্রতিযোগিতার আমাদের যে পুরস্কার, সেটা আমরা ইনশাআল্লাহ মুনাজারা অনুষ্ঠানে সেটা প্রদান করব। আমরা মুনাজারা অনুষ্ঠানে সেই প্রস্তুতি নিয়ে আমরা সেটার পুরস্কার প্রদান করব। সর্বশেষ কথা, আমার নামাজের সময় হয়ে গেছে, যে আদর্শ সমাজ বিনির্মাণে কওমি মাদ্রাসায় কার্যকর ভূমিকা রাখছে, এই বিষয়ের উপর আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলী মহোদয়ের পক্ষ থেকে দুজন বিজ্ঞ বিচারক এই বিষয়ে কথা বলেছেন, এবং এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি, যে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কওমি আদর্শকে লালন করতে হবে এবং গ্রহণ করতে হবে। হয়ে গেছে, আল্লাহ